আর এই যে প্রথম 5 বছর বাচ্চার জন্য এত ইম্পর্টেন্ট কেন? কাজের চাপে এই পেরেন্টিংটাকেই ভুলে যাচ্ছি। দাদুদিরা আগের দিনে রামায়ণ শোনাতো, মহাভারত শোনাতো, এখন কেউ নেই এগুলো বলার। আর ভেতরে যে শিশুটা সেটা হচ্ছে একটা মূর্তি, আর তার মূর্তিকার হচ্ছে মা। তো ব্রেনের ফর্মেশনটা উৎপত্তি মায়ের পেটে। বাবা মা কাজে বেরিয়ে যাচ্ছে, বাচ্চা থাকছে আয়ার কাছে। আমি কটা গাড়ি কটা বাড়ি ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না। আমার ছেলে মেয়েকে ভালো মানুষ করে দিয়েছি, এইটা ম্যাটার করে। কিন্তু স্যাক্রিফাইসটা তো স্যার কেউ করতে চাইছে না। বাচ্চাকে তো প্রচন্ড মনে হয় কম সময় দিচ্ছি আমরা। যেই বাচ্চা কাজে কোলে নেওয়া হলো, চুপ হলো, ওর মধ্যে ফিল হলো ফিলিং অফ সিকিউরিটি, ফিলিং অফ ট্রাস্ট। 70% অফ এ নিউরাল কানেকশন প্রতি 2 বছরে যাচ্ছে, আমাদের যে নার্ভের কানেকশনস গুলো। কিন্তু এই যে সময়টা 1-2 মাস সব সময় দেখা যাচ্ছে যে বাচ্চা ঘুমোচ্ছে না রাত্রিবেলা, ঠিক করে খাচ্ছে না, মা বুঝতে পারছে না। সাউন্ড সাউন্ড তোমার যখনই ঝটকা মারছি যে বেরোবো, তুমি আবার চেপে দাও। এই 2-4 বার করতে করতে ও টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়বে। তারপরের পর্যায়টা হচ্ছে যখনই খাচ্ছে না বাচ্চা, মোবাইল ধরিয়ে দিচ্ছে। তুমি ভালোর জন্য করছো, কিন্তু ওর মধ্যে ঢোকাচ্ছ জেদ জিনিসটা ইজ এ নর্মাল থিং, তুমি জেদ করতে পারবে। আমার পেট ভরে গেছে, খাবো না, ওইটুকু খেয়াল রাখতে হবে। ও অতটুকুই খেলেছিল। তো মায়ের আনন্দ, বাবার আনন্দ, এইগুলো ওদের খুব ম্যাটার করে। মানে আমাকে ওর ফিউচার দেখতে হলে আমি সবসময় খেলার জায়গাটা খুঁজবো এবং খেলাতে দেব। প্রোটেক্টিভ ছেলে মেয়েকে বাবা মা স্কুলে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, সে কত বয়স অবধি সেটা কোনো ঠিক নেই। ও দুষ্টু, ও মার সাথে আর্গু করে, ও স্কুল বাঙ্ক করে, ও ক্লাসে যায় না, ও খেলে, এই ওই 10 মিনিট যখন কথা হয়ে গেল, তোমার কথা শেষ হয়েছে, বলছে হ্যাঁ, এখন দুটো ভালো গুণ বল। আজকে আমাদের এপিসোডটা ডক্টরস ডে স্পেশাল এপিসোড। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর স্বপন চক্রবর্তী। আজকের এই পডকাস্টে আমরা পেরেন্টিং নিয়ে আলোচনা করেছি। আমরা সব বাবা মায়েরাই চাই সন্তানদের সুস্থ এবং স্বাভাবিকভাবে মানুষ করতে, ছোটবেলা থেকে তাদের আত্মবিশ্বাসী করে তুলতে। কিন্তু শুধুমাত্র এই ভালোবাসা দিয়েই কি পেরেন্টিং সম্ভব? পেরেন্টিং এর কিছু বেসিক প্রিন্সিপালস আছে, সেগুলো নিয়েই আমরা আজকে স্যারের সাথে আলোচনা করেছি এই পডকাস্টে। আমি নন্দিনী, আপনাদের সকলের প্রিয় হোস্ট। সম্পূর্ণ এপিসোডটা শেষ অবধি থাকুন এবং ঝটপট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী। ওয়েলকাম স্যার টু নতুন পাতা সাথে নন্দিনী। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি আমিও। ধন্যবাদ জানিয়ে দেয় যে আমাকে এখানে উপস্থিত করা হয়েছে। কিছু হয়তো জিনিস আমি সমাজকে বলার উপযুক্ত মনে করি নিজেকে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্যে। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, পেরেন্টিং, আমরা ভালো বাবা মা হতে পারছি কিনা, আমার মনে হয় এটা শুনলে আমার দর্শকরা তো আরো ভালো হয়ে যাবে, সাথে আমিও ভালো হয়ে যাব। স্যার, আপনি তো একজন শিশু বিশেষজ্ঞ, প্রচুর শিশুর সাথে আপনার প্রতিদিন দেখা হয়, সাথে তাদের বাবা মায়ের সাথে। তো আপনার কি মনে হয় যে আমরা যেভাবে বাচ্চাকে মানুষ করছি, তাতে কি আমাদের পেরেন্টিংটা ঠিকঠাক হচ্ছে, না আমাদের এখনো অনেক কিছু শেখা বাকি আছে? দেখো, এটা নিয়ে যদি কথা বলি তাহলে আমি যা দেখছি ইদানিং, আমার তো গত 40 বছরের প্র্যাকটিস, তো ইদানিং আমি দেখছি যে বাবা মার মধ্যে রিলেশনসটা বিগড়ছে। বাবা মা শিশুকে ম্যানেজ করতে পারছে না, বাবা মা শিশুর ম্যানেজমেন্টটা আউটসোর্স করে দিচ্ছে। তো নানা রকম প্রবলেম আমি দেখছি। অতএব ভালো পেরেন্টস হওয়ার কোথাও ট্রেনিং নেই। আমরা যখনই ধরো আজকে আমি কারোকে ভালোবাসতাম, কি কোথাও আমার সেটেল ম্যারেজ হলো, সেটেল ম্যারেজ হওয়ার পর একদিন অনেক সময় কেউ প্ল্যান করে, কেউ আনপ্ল্যান্ড হয়ে যায়, বাবা মা হয়ে গেলাম। কিন্তু ওই বাবা মা হওয়ার আগে যে আমার চিন্তা, আমার শরীরের মধ্যে যে ওয়েভসগুলো, আমার থট প্রসেস আর তার থট প্রসেস, সেইগুলো যদি খুব মিলিয়ে আমরা এগিয়ে যাই টু ব্রিং এ চাইল্ড, তো সেই প্রথম থেকে তোমার যে থট প্রসেসগুলো, এই থট প্রসেসগুলো কিন্তু ওয়েন মাদার কনসিভস, একটা স্ত্রী কনসিভ করে, তখন কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ডটা অলরেডি আমরা প্রিপেয়ার করে নিচ্ছি।
তো এই যে এতক্ষণ তোমাদের এখানে এই পডকাস্ট হওয়ার আগে যে তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করলে, এই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের আগে রেডি করা, যেটা কি আমাদের কোনো ট্রেনিংয়ে নেই। আমরা বাই চান্স বিয়েটা তো ধর সেটেল হলো, কিন্তু বাবা মা কিন্তু কোথাও কোনো অ্যাডভাইস নেই, বাবা মা হয়ে গেল। অতএব আগেকার দিন যেহেতু দাদু দিদা সব কাছে থাকতো, তারা খানিকটা গাইড করতো, এখন গাইড কোথাও নেই। তো আমরা কাজের চাপে এই পেরেন্টিংটাকেই ভুলে যাচ্ছি। স্যার, আমাদের জেনারেশনের যে পেরেন্টিং, আর আপনি বললেন যে আমাদের আগের জেনারেশন, এই যে দাদু দিদা ছিল তখন আমার বাবা মায়েরাও তো এক সময়তে বাবা মা হয়েছে, সেই জেনারেশন, ডিফারেন্সটা কোথায় আমাদের এই জেনারেশনের সঙ্গে? ডিফারেন্সটা হচ্ছে সবচেয়ে আগে দেখো, এই জয়েন্ট ফ্যামিলি যখনই হচ্ছে, তো আমি শেয়ার করা শিখছি, কেয়ার করা শিখছি, যেটা কি আমি একদম, তারপর আজকাল তো বাবা মায়েদের হচ্ছে একটা করে শিশু, তো ন্যাচারালি আমি শেয়ারিং কেয়ারিংটা ভুলে যাচ্ছি। দ্বিতীয় কি জানো, বাবা মা কাজে এত ব্যস্ত যে তারা টাইম দিতে পারছে না। যদিও দাদু দিদা বাবা মার সমান্তরাল হতে পারে না, কিন্তু স্টিল দে ইজ সামওয়ান টু লুক আফটার দ্য বেবিজ নিডস। তো সেইগুলো এখন আমরা যখন থার্ড পার্সনকে দিচ্ছি, একটা আউটসোর্স করছি, তার মধ্যে কিন্তু সেই ভালোবাসাটা হবে, সেটা গতানুগতিক করবে। অতএব তখনকার দিনে দাদু দিদা কিংবা জয়েন্ট ফ্যামিলি থাকা মানেই আজকে বাড়িতে এত লোক আছে, এর সাথে কথা বলছি, ওর সাথে, তো ডিফারেন্ট এজে ডিফারেন্ট লোকের সাথে কথা বললে শিশুর মধ্যে সেই ডেভেলপমেন্টগুলো হতে থাকে, যেগুলো আজকাল দাদু দিদা আগের দিনে রামায়ণ শোনাতো, মহাভারত শোনাতো, এখন কেউ নেই এগুলো বলার। তো ন্যাচারালি আমার শিশুকে আমাকেই দেখতে হবে এবং আমাদের সময় নেই। তো ওই সময় এই সময় পার্থক্য সেখানে চলে এলো, তারপর সমাজটা তো চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে দাদু দিদা থাকাটা মানে বাচ্চার মানসিক স্বাস্থ্যের বিকাশের ক্ষেত্রে অনেকটা কাজ লাগে। নিশ্চয়ই, কারণ তারা তো, দেখো সবাই আমরা না বয়সের সাথে সাথে অনেক কিছু শিখি, যে কীভাবে সমাজে আমরা নিজেকে প্রেজেন্ট করব। এবার সে তাছাড়া দেখো দাদু দিদাকে কেয়ার করা, আমার মনে পড়ে আমার ছেলেকে যখন, আমার ছেলে ডাক্তার হয়ে গেল, বিয়ে হয়ে গেল, তো আমি ওকে বললাম যে তুমি যখন আসবে তোমাকে আমি আলাদা একটা বাড়ি করে দেবো, তুমি থাকবে, আমরা কি দেখাশোনা করবো, কারণ তোমার নিজস্ব ফ্যামিলি হবে। কেন, তুমি তো মাকে নিয়ে আছো, আমি কেন থাকবো না? তো এইটা হচ্ছে শিক্ষাটাকে সেখান থেকে পেলো। আমার মা বাই গডস গ্রেস এখন 98 ইয়ার্স এখন আমাদের সাথে আছে, আমরা জয়েন্ট ফ্যামিলি। তো এটা আমার ভাগ্য। তো ওর মধ্যে সেইটা এলো যে কেন তুমি আমাকে আলাদা করবে কেন, না আমার দরজা খোলা তোমার জন্য, আমি তোমার জাস্ট অপশনটা দিলাম। তো এই যে দাদু দিদার থাকাটা যে কত গুরুত্ব, তাদের যে পজিটিভ থটসগুলোকে, কিংবা আগেকার দিনে ধরো আমরা পুরাণ, তারপর বেদ কিংবা এগুলো সবই তো ভুলে গেছি, কিছুই নেই। তো সেইগুলো দাদুদের তার থেকে কিছু কিছু গল্প বলে হয়তো ওদের মনের মধ্যে সেই ফিলিংটা আনতে দিত, যাতে কি ওরা সৎপথে চলে। কিন্তু এখন তো স্যার সবই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, বাবা মা কাজে বেরিয়ে যাচ্ছে, বাচ্চা থাকছে আয়ার কাছে, তো সেই ক্ষেত্রগুলোকে আপনি কি বলবেন? সেই ক্ষেত্রে দেখো, এখন সেটা আমি বললাম যে বাবা মাকে আগে প্ল্যান করতে হবে, যে আমরা দুজন যদি হাই প্রোফাইল হই এবং আমরা জানি টাইম দিতে পারবো, তাহলে নিও না। কারণ তুমি যখনই একটা শিশুকে নিচ্ছ, এটা একটা নিষ্পাপ শিশু, সে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, তার মানসিক ওইটা ব্রেনটা, সেখানে তুমি কিন্তু ওর লাইফটাকে লিখছো, নিজেদের হাউ উই আর বিহেভিং, আমরা নিজেদের মধ্যে কীভাবে ব্যবহার করছি, কীভাবে আজ সমাজে সবার সাথে দেখছি, কেমন ভালোবাসা ছড়ে দিচ্ছি, তো তুমি লিখছো। তোমাকে সে সময়ই নেই যে ওকে লিখবে, তখন ও কী হয়ে যায়, চলে যাচ্ছে আমাদের মোবাইল আর হতে আইপ্যাডে। এবং মোবাইল আইপ্যাডে শিক্ষণীয় বস্তু আছে, কিন্তু ন্যাচারালি তাদের আবার গাইড হয়ে যায় যে আয়া, তো তখন সে নানান রকম উল্টোপাল্টা সেগুলো যে দেখে এবং সেটাই ওর মাথায় গিয়ে ঢুকে যায়। তো বাবা মার দুজন মিলে হাই প্রোফাইল জব, একজনকে একটা স্যাক্রিফাইস করতে হবে, যে সে যেন সেই হাই প্রোফাইল থেকে নিজেকে একটু পিছিয়ে নেয়, কারণ তাহলে তুমি সময় দিতে পারো, তার জন্য যদি চাকরি চেঞ্জ করতে হবে করতে পারে। কারণ আসল উদ্দেশ্য হচ্ছে যেন জীবনে আমি কটা গাড়ি কটা বাড়ি ডাজেন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না, আমার ছেলে মেয়েকে ভালো মানুষ করে দিয়েছি, এইটা ম্যাটার করে। কারণ তাদের সারা জীবন একটা টেনশনতে থাকবে যে আমি ওদের মানুষ করতে পারলাম না, সেই জন্য এটাকে প্ল্যান করে করতে হয়। কিন্তু স্যাক্রিফাইসটা তো স্যার কেউ করতে চাইছে না, বাচ্চাকে তো প্রচন্ড মনে হয় কম সময় দিচ্ছি আমরা। স্যাক্রিফাইস করতে চাইছে না কারণ আমরা একটু মেটেরিয়াল দুনিয়ায় চলে এসেছি, আমরা চাই কতটা টাকা। সেই জন্যই তো আমি বলছি এই পডকাস্টগুলো কেন দরকার, যে
আজকে তোমার শিশু, আমার কাছে এরকম শিশুরা এসছে যার বাবা মা এখন কাঁদছে, আমার কাছে রাত 10টায় ফোন এলো যে ডাক্তারবাবু আপনার কাছে আসবো, বাবা মা এসো। মেয়ে রাত 10টায় বেরিয়ে যাচ্ছে, বলে যাচ্ছে না কোথায় যাবে। তখন তাদের কি অবস্থা, দৌড় দৌড় এসছে, মানে ইটস অ্যান ইমার্জেন্সি কল ফর মি। তো তোমরা, আমি সবসময় বলি 11 বছরের মেয়ে মাকে বলছে আমি ভুলভাল দেখছি ওতে, কিন্তু আমি নিজে কন্ট্রোল করতে পারছি না, তখন মা এসে কাঁদছে। তো এই স্টেজে যাতে না পৌঁছো, সেই জন্য একটা জায়গায় তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। তা নাহলে হতে পারে তোমার ছেলে ভালো হবে, কিন্তু হতে পারে তারা এমন বিগড়ে গেল যে তুমি নিজেই তখন কাঁদছো যে আমি কেন সময় দিলাম না। সময় সময়টা দেওয়াটা তখন- ভীষণ হ্যাঁ, ইম্পর্টেন্ট। সেই জন্য হচ্ছে মানে ইউর প্রেজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আর তাও কি জানো, এটা পরে আমি আরও ডিটেলে বলবো, প্রথম 4-5 বছরেই আমাদের পুরো জিনিসটা, ফ্রেমওয়ার্কটা, ব্রেনটা না এত, ব্রেনটাকে আমরা বলি নিউরোপ্লাস্টিক, সে নিজেকে না গড়তে থাকে সমাজ দিয়ে, প্রথম বাবা মা দিয়ে, তারপর টিচার দিয়ে, সমাজ দিয়ে, সে গড়ে নিজেকে চেঞ্জ করতে থাকে। তো আমাদের সেটাই দেখতে হবে যে আমরা যেন ওকে ঠিক প্রথম যে টিচার, সে হচ্ছে বাবা মা, সেটা যেন ঠিক করে দিতে পারি। সেই জিনিসটাকে যদি মাথায় রাখি, তাহলে ডেফিনেটলি একজন একটু কম্প্রোমাইজ করতে রাজি হতে পারি। আর এই যে প্রথম 5 বছর বাচ্চার জন্য এত ইম্পর্টেন্ট কেন? এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি, ধরো এই যে লাইটগুলো জ্বলছে, এতে ইলেকট্রিক্যাল ওয়্যারিং আছে। কী করছে ওয়্যারটা? ইলেকট্রিসিটিটা নিয়ে লাইটের, তবে লাইটটা জ্বলছে। তো আমার শিশুর, ও যে আজ কথা বলছে, যে বিহেভ করছে, এতে ওয়্যারিং আছে। তার ব্রেন থেকে একটা থট প্রসেস বেরোলো, সেই থট প্রসেসটা তখন গিয়ে ওর মধ্যে যে রিয়্যাক্ট করলো, সেই রিয়াকশানটা ও এক্সপ্রেস করছে। তো প্রথম আমরা বলি 1000 ডে কনসেপ্ট, 1000 দিনের কনসেপ্ট এটা, যে মা যে কনসিভ করলো, আশ্চর্য দেখো, মা কনসিভ করলো, বাচ্চা 9 মাস মায়ের পেটে, কিন্তু মায়ের কথাবার্তা শুনছে, মায়ের বিহেভিয়ার দেখছে। তুমি অ্যাংশাস, চিন্তিত, তুমি একটা হারমোন বের করছো, সেটা ওর মধ্যে যাচ্ছে। তুমি কাম কোয়াইট, সে হারমোনটা যাচ্ছে, ওর মধ্যে যাচ্ছে। তুমি সবাইকে ভালোবাসছো, হারমোনটা যাচ্ছে। তো ওর ব্রেনের ফর্মেশন ওর হতে থাকছে। ভালোবাসার সেন্টারটা, তোমার মেমোরি, মনে রাখার সেন্টারটা, এইগুলো কিন্তু ওর সাথে সাথে ডেভেলপ হচ্ছে পেটের মধ্যে। গর্ভ উপনিষদ বলে একটা উপনিষদ আছে আমাদের, যেটা 17th উপনিষদ। আমি হঠাৎ আমার নজরে পড়লো, আমি তারপর তাতে দেখলাম, খুব সুন্দর লিখেছে, ইউট্রাসটা হচ্ছে একটা মন্দির, আর ভেতরে যে শিশুটা, সেটা হচ্ছে একটা মূর্তি, আর তার মূর্তিকার হচ্ছে মা। অফকোর্স বাবা ওর সাথে, কারণ অ্যাটমসফিয়ারটা বাবা যদি ভালো মাকে না দেয়, তো মা টেনশন করবে। সেই জন্য বাবা আর মা আর বাড়ির অ্যাটমসফিয়ার, বাড়ির সবাই, মা যা ভাবছে সেই হিসেবে শিশুকে গড়ছে। তো এটা হাত দিয়ে গড়ছে না, তার থট প্রসেস দিয়ে শিশুকে গড়ছে, মানে তার ব্রেনটাকে গড়ছে। তো ব্রেনের ফর্মেশনটা উৎপত্তি মায়ের পেটে, তারপর যখন বেরিয়ে এলো শিশু হঠাৎ একটা নতুন দুনিয়ায়, তখন ওর জন্যে কি ইম্পর্টেন্ট, যে ও তো কিছু দেখেনি, শুধু মাকে অনুভব করেছে। তো মা যখন বুকে নিচ্ছে না, তো মায়ের যে ব্রিদিং প্যাটার্ন, মায়ের যে তাপটা, মায়ের যে স্পর্শটা, ও কিন্তু ওই ইউটারাসের ফিলিংটা পাচ্ছে বলে বাচ্চাটা মায়ের কোলে খুব আনন্দে থাকে। যেই বের করে না, তো সেটা আমরা ভুলবশত বলে দিই পেট ভরছে না। মা দুধ খাওয়াচ্ছে, বাচ্চা একটু খেয়ে ঘুমিয়ে পড়ছে, যেই সরাচ্ছি কাজে রাখতো পেট ভরছে না, তখন ওকে দুধ দিয়ে দিচ্ছি। কিন্তু ওর পেট ভরা মানে মার পাওয়াটা পেট ভরছে না, মাকে পাওয়ার পেট ক্ষুধার মিটছে না। তো এই যে ইনিশিয়াল 5-6 মাসে বাচ্চাকে বুকের মধ্যে লাগিয়ে রেখে মা খাওয়াচ্ছে, তো এই ব্রেনের কমিউনিকেশনসগুলো, তার মানে আমার ফার্স্ট 2 ইয়ার্সে, 1000 ডেজে, আমার যে ইমোশনাল সেন্টারটা, সেটাকে আমরা অ্যামিগডালা বলি, ওই ইমোশনটা ফর্মেশন হচ্ছে, যে কোনগুলোকে স্ক্রিন করে আমি কোন আমার যে মেসেজ আমার চোখ, নাক, কান, ত্বক আর জিভ দিয়ে আসছে, সেটাকে দেব। তারপর রিয়াকশনটা গাইড করবে আরেকটা সেন্টার। তো এই যে সেন্টারটা, ফর্মেশনটা, সেটা কিন্তু হচ্ছে, এবং তার থেকে তারপর আমি কীভাবে রিয়াক্ট করবো। তুমি আমার সাথে ভালোভাবে কথা বললাম, আমি ভালো কথা জবাব দিলাম। কেন? আমি শিখেছি যে ভালো কথা বললে ভালোই জবাব দেবো, এবং সেটা আমার একটা মেমোরি বক্স আছে, সেটা হিপোক্যাম্পাস বলি। এই মেমোরি বক্সটা আমার এর সাথে লিঙ্কড, আমার যে ইমোশন সেন্টার আর মেমোরি, সেটাকে আমি জেনারেল টার্মে বলি একটা লাইব্রেরির মধ্যে বই সাজানো হয়,
যা যা তোমরা করছো সেগুলো লাইব্রেরির মধ্যে সাজানো থাকছে বইগুলো। এবার তুমি যে একটা সিচুয়েশন এলো, তুমি লাইব্রেরির বইটা দেখলে হাউ টু শুড আই রিয়াক্ট, তখন তো এই দুটো সেন্টার কিন্তু ফার্স্ট 2 ইয়ার্সে ডেভেলপ হচ্ছে, এবং সেটা আমাদের প্রত্যেকটা ইমোশন অ্যাকশনের মধ্যে এই কাজটা হচ্ছে। তো এই ফার্স্ট 2 ইয়ার্স এই হলো। তো এটাকে আমরা বলি, যেই বাচ্চা কাজে কোলে নেওয়া হলো, চুপ হলো, ওর মধ্যে ফিরে গেল ফিলিং অফ সিকিউরিটি, ফিলিং অফ ট্রাস্ট, যে দের সামওয়ান টু লুক আফটার মি, মানে এই জায়গাটা অজানা নয়। এটা হচ্ছে প্রথম। এবং যদি নেগলেক্টেড হয় তাহলে ওর মধ্যে একটা টেনশন ক্রিয়েট হচ্ছে, তো একটা হারমোন ক্রিয়েট হচ্ছে, কর্টিসল বলি আমরা। সে ওই সেন্টারটাকে কতটা স্টিমুলেশন, কতটা সিচুয়েশনে ও উজ্জীবিত হবে ওই সেন্টারটা, আর হারমোন বের করবে যেটা কি তোমার হার্ট রেট বাড়িয়ে দেবে, তোমাকে টেনশনে ফেলে দেবে। তো এটাকে বলা হয়, আমরা প্রথম 2 বছরে থ্রেশহোল্ড, আমার স্টিমুলেট হওয়ার থ্রেশহোল্ডটা ফিক্স করি। আমি কতটা আনন্দ পেলে খুশি থাকবো, স্যাটিসফাইড হব, আর কতটা ট্রাবল পেলে আমার মধ্যে এই টেনশনের বীজটা উঠে, এই ইয়ার্ডস্টিকটাকে ফিক্স করি 2 বছরে। তারপর 2 থেকে 5-এ বলতে আমাদের 70% অফ এই নিউরাল কানেকশন প্রথম 2 বছরে যাচ্ছে। আমাদের যে নার্ভের কানেকশনসগুলো 70% ডেভেলপ হয়ে যাচ্ছে। তা আমাদের বুঝো কতটা ইম্পর্টেন্ট। তারপর যে 2 বছর বাকি 90%, এইখানে কি হচ্ছে, এখানে এক্সপ্রেশন, যে আমাকে এই কাজের জন্যে ওয়েট করতে হবে, আমি ওয়েট করব, শিখছি। গাড়িতে ট্রাফিক জ্যামে আটকেছি, উফ বাবা কখন যে এই ছাড়া পাবো ট্রাফিক জ্যাম, তুই বলছো ওর কিন্তু ব্রেনের মধ্যে এই যাতে আমাদের ধৈর্য ধরো না। আর সেক্ষেত্রে বলতে ঠিক আছে কুললি থাকবো। তো তখন ওই যে এক্সপ্রেশনটা, ওই এক্সপ্রেশনটাকে কতটা কুললি আমি নেব, যাতে কি আমি, তো এটা হচ্ছে আমার এই যে আমি দুটো সেন্টার বললাম, একটা মেমোরি সেন্টার, একটা ইমোশন সেন্টার। এইবার আরেকটা সেন্টার আসছে যে এই জাজমেন্টটা দেবে তুমি কতটা রিয়াক্ট করবে। এই লাইনটা মানে হিপোক্যাম্পাস, যেটা যেটা আমার মেমোরি সেন্টার, যে আমায় বলছে যে হ্যাঁ এরমভাবে রিয়াক্ট করো, সে রিয়াকশনটা ঠিক না ভুল যে ঠিক করছে, সেটা আবার একটা সেন্টার। তো তখন 2 থেকে 5 বছরে ওই পাথওয়েটা স্ট্রং হচ্ছে। সেই হিসেবে 2 থেকে 5 বছরের মধ্যে আমি পুরো জিনিসটাকে সেট আপ করে দিলাম, যে আমি এই জীবনে কিভাবে সোশ্যাল ওইটা দেবো, রিয়াকশনটা দেবো। স্যার, এই যে আপনি বললেন বাচ্চা যখন মায়ের পেট থেকে বাইরে আসে তখন সে একটা মায়ের কোল চায়, মায়ের স্পর্শ চায়, কিন্তু এই যে সময়টা 1-2 মাস সব সময় দেখা যাচ্ছে যে বাচ্চা ঘুমোচ্ছে না, রাত্রিবেলা ঠিক করে খাচ্ছে না, মা বুঝতে পারছে না, মাকে অনেকেই বলছে যে না ও না খাচ্ছে না, এই করছে না, বিভিন্ন রকম চারপাশের কথা। তখন মায়ের ভীষণ ডিপ্রেশন আসে, মা ভাবছে যে আমি তো কিছুই করতে পারছি না, আমি তাহলে কোন ভুলটা করছি। এই যে ডিপ্রেশনটা, এইটা কেন আসছে, বা এইটা থেকে বেরোবে কি করে সেই মা? এইটা আমি খুব সুন্দরভাবে, যখন প্রথম দিন আমি বাচ্চাকে মাঠ থেকে না আমি নিজে কোলে নিই, আমি নিয়ে তারপর বলি দেখ তোর বেবিটাকে প্রথম কিভাবে ধরতে হবে। আমি যখন শিশুকে মাঠ থেকে নিয়ে দেখাই, চেয়ারে বসে হেলান দিয়ে শিশুকে বুকে কীরমভাবে ধরতে হয় যাতে ও নিপলটা হোল্ড করতে পারে, নিপলের চারিদিকে যে অ্যারিওলাটা হোল্ড করতে পারে। আমরা যখন এরমভাবে করছি মার কোমরে ব্যথা হচ্ছে। আমি যখন চেয়ারে হেলান দিয়ে বসছি, পাটাকে ছড়িয়ে দিয়ে ওকে নিয়ে নিলাম নিজের কোলে, তো আমি রিল্যাক্স হয়ে গেলাম। যখন দুধ খাওয়াবো না, তখন মায়ের মনের মধ্যে এই যে বাচ্চার নরম নরম গাটা ছুঁচ্ছি, বাচ্চার তাপটা পাচ্ছি, বাচ্চার সুন্দর মিষ্টি গন্ধটা পাচ্ছি, অনুভব করতে হবে। আজকাল এইগুলো দেখবে সব কথা আসছে মাইন্ডফুলনেস, মানে আমি যে কাজটা করছি সেটা যেন খুব মন দিয়ে ভালোবেসে করি। তো আমি যখন ভালোবেসে করবো দুধের ফ্লোটা অটোমেটিক্যালি আসবে। দ্বিতীয় প্রবলেমটা কোথায় জানো, যে দুধের প্রোডাকশনটা প্রথম আসতে 7-10 দিন লাগে। ঠিক কেন 7-10 দিন লাগে আর বাচ্চা বারে বারে চায়? কারণ বাচ্চা শিশু যখন দুধটা টানছে, একটা মেসেজ মায়ের ব্রেনে যাচ্ছে, একটা পার্ট অফ ব্রেন প্রডিউস করছে একটা হারমোন, যেটা কি তোমার দুধটা প্রডিউস করছে, প্রোল্যাকটিন বলি আমরা, দুধ প্রডিউস করছে। আর একটা হারমোন দুধটা যে থলিতে জমছে স্কুইজ করছে, সেই স্কুইজিং হারমোনটা আবার তোমার ইউট্রাসটাকে স্কুইজ করে নিয়ে জায়গায় নিয়ে যাচ্ছে। তো তার মানে প্রথম দিকে দুধটা বারে বারে খাওয়ালে তোমার ইউট্রাসটা নিয়ে জায়গায় যাবে, যেটা সব মায়ের ইচ্ছে, এত বড় একটা পেট হয়ে গেছে কী করে ভেতরে যাবো। তো শিশু কিন্তু অটোমেটিক্যালি তোমাকে সেই পথেই নিয়ে যাচ্ছে। আমরা কি বুঝি
যে পেট ভরছে না, কারণ শিশু যেই মায়ের তাপে যাচ্ছে, ও যে অনুভব করছে যে আমি সেই জায়গায় আছি যে মা আমাকে একদিন 9 মাস 24 ঘন্টা রেখেছে, সেখানে আলাদা করছে। তো তখন তার ওই কান্দাটা পেয়ে যায় আলাদা। তাহলে কি ডাক্তারবাবু সারাদিন আমরা দিয়ে থাকবো তা নয়। হয় কি বাচ্চা, এটা একটা কনসেপ্ট আছে 5S, 5টা S। প্রথম হচ্ছে স্প্যাডল করা, মানে বাচ্চা যে পেটের মধ্যে থাকে না, পা দুটো ফগের মতন, হ্যাঁ। সেটা কেন ও কোজি ফিল করে নিজেকে আর কমফর্টেবল ফিল করে, কারণ হাত পা ভেতরে এরমভাবে ছিল। ন্যাচি তোমাকে যদি হাতটা এরমভাবে প্লাস্টার করে দিই 2 মাস, তুমি সোজা করতে অসুবিধা হবে। তো সেই হিসেবে ওকে র্যাপ করা হয়, র্যাপ করলে ও কমফর্টেবল হয়ে যায়। আচ্ছা, তারপর তুমি খাওয়ালে, এবার হয় কি খাওয়ার পর যখন শোয়াচ্ছ, তো ওর মাথাটা যদি একটু এরম হয়ে যায়, হাত পা ঝটকা দেবে, কমে যাবে। তো ওই র্যাপ থাকলে সেটা হবে না। তারপর দ্বিতীয় এসটা হচ্ছে স্কিন টু স্কিন টাচ, মায়ের তাপটা ভেতরে পেয়েছে, বাইরেও যেন পায়। তারপর তৃতীয় হচ্ছে তোমার সেন্সেশনসগুলো, মায়ের সেন্সেশন পাচ্ছে। হ্যাঁ, চতুর্থ এস হচ্ছে সাকিং, সেটা আমরা করাই না, অনেক সময় নিপল দিয়ে বিদেশে করায়, সেটা আমরা করি না। আর ফিফথ হচ্ছে সাউন্ড, সাউন্ড, এটাকে সফট সাউন্ড বলা হয়। মায়ের পেটের মধ্যে যখন রক্ত প্রবাহ হয় না, দেখবে এটা রাত্রে প্রবলেমটা বেশি হয়। কেন? সব শান্ত, কিন্তু ও তো 24 ঘন্টা একটা আওয়াজ পেয়েছে, আওয়াজ, যাতে বুঝেছে মা কাছে আছে। এবার বুঝছে মা কোথায় গেল। তো এই জন্যে আজকাল বিদেশে অনেক ওই হয়েছে, যাতে কি ওই যে ম্যাটে শোয়াচ্ছে সেখানে একটা সফট সাউন্ড প্রডিউস হচ্ছে। আর আমাদের এখানে বলা হয় কল থেকে যদি জল একটা বালতিতে ফেলে যে আওয়াজটা হচ্ছে সেটা, কিংবা তোমার কোনো একটা মিউজিক্যাল সিস্টেমে এই আওয়াজটা, অনেক সময় ওয়াশিং মেশিন দিয়ে আওয়াজটা বলা হয়, যাই হোক সেটা অতটা ম্যাচ করে না। তো সেই জিনিসটাকে প্রডিউস করলে বাচ্চা ঘুমিয়ে পড়ে। তার মানে বাচ্চাকে মা কোলে নিয়ে, হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে সুইংয়ে, একটা এস হচ্ছে সুইংইং। হ্যাঁ, সেই সুইং, বাচ্চা কোলের মধ্যে যখন মায়ের পেটে থাকে ভাসে, সুইং করে। তো তুমি কোলে দিয়ে যখন এরকম করছো, দেখবে অনেক মা দিদারা নিয়ে কোলে দোলায়। হ্যাঁ, দোলনাওয়ালা ওই পাওয়া যায়, খাট পাওয়া যায়। তো দোলাচ্ছ তুমি, স্কিন টু স্কিন টাচ দিচ্ছ, তোমার ওই সাউন্ডটা করছো, এবং সাকিংটা তো আলাদা। তো অ্যাজ সারফেস, তোমার সারফেসটা দিচ্ছ, মানে তোমার টাচটা। তো এই 5টা এস দিয়ে বাচ্চা ঘুমিয়ে যায়। আমি নিজে আমার নাতিকে যখন আমেরিকায় গেছিলাম, এরকম কাঁদছে, আর ওইখানে পেটে ব্যথা ওষুধ কেউ দেয় না। তো আমার মা স্ট্রিক্টলি, আমার মেয়ে বলছে না বাবা দিও না। তো আমি নিজে 15 মিনিট ধরে, তো এটা একটা অদ্ভুতই আছে, তুমি করছো ও আবার জেগে উঠছে। তো লোকে ভাবে কি ওই যে আমি স্যাডল করেছি, যে কষ্ট হচ্ছে। তো একটা আমি বইয়ে পড়লাম ওখানে, যে যেমনি একটা বক্সারকে যখন মেরে ফেলে, সে আবার ওঠে আবার মারে। তো তোমার যখনই ঝটকা মারছে যে বেরোবো, তুমি আবার চেপে নাও। এই 2-4 বার করতে করতে ও টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়বে। তখন এই যে র্যাপ করা বাচ্চাকে শুয়ে দিলে, হাত মাথার যেরকম না হয়, ধীরে শুয়ে দিলে, দেন স্লিপ উইল বি কমফর্টেবল। সেই জন্য ওই জিনিসগুলো না বোঝালে অবভিয়াস মা বুঝবে যে পেট ভরছে না, পেট ভরছে না, ওপর দুধ খাইয়ে দেবে। আর অদ্ভুত হচ্ছে, বাচ্চা ওপর দুধ খেয়ে দেবে কেন? ওদের ভগবান এর কিছু ইনস্টিংক্ট থাকে, যে এনিথিং কামস নিয়ার মাউথ, পুট ইট ইন দ্য মাউথ অ্যান্ড সাক, whether it is your finger, whether it's artificial nipple or breast, এটা ওদের ইনস্টিংক্ট রিফ্লেক্স থাকে। তো ন্যাচুরালি বোতল জল দিচ্ছ, খেয়ে নিচ্ছে। আর মায়ের দুধ খেলে পেটটা কিন্তু মানে পুরোপুরি ভরে না, ওরা একটা ফাঁক থাকে, সেটা ওরা ভরে নেয় যখন। তো অনেকক্ষণ ঘুমোয়, মা কমফর্টেবল হয়ে যায়। কিন্তু এতে কি হচ্ছে, তোমার দুধ যেহেতু কম, মায়ের দুধ যে কম টানছে, তো ইউটারাসটা তুমি ফ্ল্যাবি করে রাখছো, সেটাকে শ্রিঙ্ক করতে দিচ্ছ না। তো এই জন্যেই ওই ফেজটাকে খুব ভালোভাবে মাকে বোঝালে, তবে ইউল বি সাকসেসফুল মাদার। স্যার, এই যে 5 বছর পর্যন্ত আপনি বললেন যে সেই সময়টাও খুব ইম্পর্টেন্ট, সেই সময়তে বাবা মা কি ভুল তো করছি, আপনার সাথে কথা বলে আমার মনে হচ্ছে আমরা অ্যাজ এ প্যারেন্ট অনেক রকম ভুল করছি। প্রথম ভুল, এই যে বাচ্চাকে যখন সে খেতে শিখছে, তাকে সমস্ত কিছু ডাল ভাত সবজি মাছ ডিম একটা মিক্সিতে ঘ্যাট করে খাইয়ে দিচ্ছি, এটা কত বড় ভুল বলবেন? আচ্ছা, এটা দেখো আমার কাছে অবভিয়াস, এইগুলো কিন্তু টিপিক্যাল ওয়েস্ট বেঙ্গলের কালচার। হ্যাঁ, যে আমরা ছেলে মেয়েকে না ঘ্যাট করে খাওয়াই, ঘ্যাট করে পড়াই। হ্যাঁ, সব দিক থেকে আমরা ছেলে মেয়েকে ভাবি ভালোবাসা দিচ্ছি। কিন্তু আমি মায়েদের একটাই প্রশ্ন করি, এটা তো খুব নিউট্রিশাস খাবার দিচ্ছিস রে মা,
তো বাচ্চার গ্রোথ তো হবেই, কিন্তু এটা তো বাড়ি শুধু সবাই খেতে পারিস, এত নিউট্রিশনস খাবার। তো তাদের হয় যে হ্যাঁ ডাক্তার এটা কী করে খাবো, কেন ও খেতে পারছে তো খেতে পারবি না? তো আমি সবসময় বলি, যখনই বাচ্চার অন্নপ্রাশন হয়ে যায়, আমি বলি যে অন্নপ্রাশন কার হয়েছে, বাচ্চার না গেস্টদের? আমরা তো গেস্টদের বুড়ি বুড়ি খাওয়াই, কিন্তু বাচ্চার যে অন্নপ্রাশন তাকে দেওয়ার বেলা তুমি ঘ্যাট করে খাইয়ে দিচ্ছ। তো তাকে না এক একটা, আমি যখন একটা আমাদের খাওয়ার সিস্টেম হচ্ছে, আমি কুমড়োটাকে দেখলাম একটা আলাদা কালার, আমি আলুটাকে দেখলাম আলাদা কালার, ডালটা আলাদা কালার, টমেটোটা আলাদা কালার। তো আমি কালার দেখছি, টেক্সচার দেখছি, বাচ্চাকে ঘাটতে দিচ্ছি। তো আমি তার থেকে টেস্ট ডেভেলপ হচ্ছে, তার থেকে খাচ্ছি আমি। তো আমি সবসময় বলি যে ডাল ভাত ঠিক আছে, ডাল ভাত মিক্স করতে পারো, কিন্তু মিক্সিতে নয়, চামচে ম্যাশ করে দিতে হবে। প্রথম প্রথম ও বের করে দেবে, খেতে জানে না, দুধ তো গিলে ফেলো, চিবানো আবার কী জিনিস। তো এটা 7 দিন 8 দিন 10 দিন লাগুক, বের করে দিই। যতক্ষণ ওই বয়সে যদি তুমি ওকে চিবানোর হ্যাবিটটা না দাও, তো আমাদের মাসেলসগুলো না বয়স হিসেবে ম্যাচিওর করে, পাওয়ারফুল হয়। চিবানো ওইটা পাওয়ারফুল করনি তুমি, তা তো 5 বছরেও বাচ্চাকে ওই চটকে দিতে হচ্ছে, না খাবে না। সেই জন্যে ওই সময় থেকে ওকে খাওয়া দিতে হয়। আমি প্রথম দিকে দেবো ডাল ভাতটাকে ওই করে, আমি বলি ডালের মধ্যে তুই আলু দিয়ে দে, ডালের মধ্যে তুই পেঁপে দিয়ে দে, ওর মধ্যে গাজর দিয়ে দে। তো এবার যখন দিচ্ছিস এটা গাজর খাচ্ছ, 7 মাসে বাচ্চা বুঝছে না, কিন্তু ওর মাথায় ঢুকছে গাজর, ওই কালার, আর খাচ্ছে টেস্ট। তিনটেকে লিঙ্ক করতে করতে কথা একদিন শিখে যাবে। সবসময় বাচ্চাকে সব ওয়ার্ডগুলো শেখালেই শিখে তা তো নয়, তুই কথা বলছো শিখে যাচ্ছে। তো তুমি পেঁপেটা দিলে তার আলাদা, ডালের মধ্যে দিয়েছো তো ডালের সাথে সাথে ওইগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গাজর দিলে, এই দিলে, কুমড়োটা সেদ্ধ করে দিলে তুমি, তো এই ডিফারেন্ট সবজিকে আলাদাভাবে দেবে, ডাল ভাত থেকে আলাদা দেবে। তাহলে ও শিখবে যে ডিফারেন্ট আইটেমস হয়, তার টেস্ট আলাদা হয়, সে দেখতে আলাদা হয়, তবে খাওয়ার প্রতি ইন্টারেস্ট পাবে। আর ঘ্যাট করে দিলে, সেই ঘ্যাটটা যদি আমি বলি, তো তুই এক কাজ কর, হাজব্যান্ডকে রোজ ঘ্যাটটা খাই অফিসে পাঠিয়ে দিবি, ও পরেই তো ডিভোর্স চিঠি নিয়ে চলে আসবে। তো সেই জন্যে একদম নয়, শিশুকে অ্যাকচুয়ালি ওরও টেস্ট বার্ডস আছে, ওকে সেটা ইউটিলাইজ করতে দিতে। এবং এর তার পরের পর্যায়টা হচ্ছে যখনই খাচ্ছে না বাচ্চা, মোবাইল ধরিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নেবে। হ্যাঁ, তো এটা তো প্রথম দিকে কাজ করে তা নয়, কিন্তু কি কাজ করে, শিশুকে যখন অ্যাকচুয়ালি অগেন কথাটা আমি বারবার এই মাইন্ডফুলনেসটা আনবো, আমার শিশু খাবারটাকে দেখছেই না কি খাচ্ছি, স্বাদটা বুঝছেই না, ফ্লেভারটা নিচ্ছি না। আমরা তো কী সুন্দর আজকে মাংসটা হয়েছে, এখান থেকে গন্ধ পাচ্ছি, বলি কেন, আমি ফ্লেভারটাতে আমার অ্যাপিটাইট আসছে। তো ওর ব্রেনের কনসেন্ট্রেশন ইজ দেয়ার, তো ব্রেন তো এগুলো টেক আপই করবে না। সো আমাকে তুমি মাংস দিচ্ছ, না ডাল ভাত দিচ্ছ, না করলা দিচ্ছ, ইট উইল নট ম্যাটার টু মি, আই এম লুকিং আফটার দ্যাট মোবাইল। তো আমার খাওয়ার প্রতি কোনোদিনই ইন্টারেস্ট হবে না, এবং অলওয়েজ আই উইল ট্রাই যে গতানুগতিক ওই ল্যাবরা করে মুখে ঢুকে দেবো, এবার করে গিলে দেবো। তো খাওয়ার ইনিশিয়াল ট্রেনিংটাই ভুল হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় যেটা তুমি বাচ্চাদের আরেকটা যেটা আমাদের দোষের মধ্যে আমি বলে দিই, যে বাচ্চা খাচ্ছে না আমি চেপে খাওয়াচ্ছি। কেন? কারণ সবাই দেখি রে, এটা আবার এগুলো সব আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার, দেখি তোর বাচ্চা এত রোগা, খাওয়াস না নাকি, হয়ে গেল, মা বেচারি এত করছে, সবাই মাকে এসে দোষ দিচ্ছে, খাওয়াস না নাকি, তো রোগা মনে হচ্ছে 2 মাসের বাচ্চা বলে দিল। সে তখন কি করবে, তার কোনো গতি নেই, ঠুসছে। এবার ধরো তুমি এটা নিজেই ভাজো, আমি মাকে জিজ্ঞেস করি, তুই যে ঠুসছিস তো জেদ হলো, তো ও খাবে তো ওকে জেদি বানাচ্ছে। তুমি ভালোর জন্য করছো, কিন্তু ওর মধ্যে ঢোকাচ্ছ জেদ জিনিসটা ইজ এ নর্মাল থিং, তুমি জেদ করতে পারো, পরে গিয়ে জেদি হয়ে যাবে। তো সেই জন্যে সবসময় যে অ্যাকশানটা করবে, ও শিশু কিন্তু নিজের সব কিছু এক্সপ্রেস করতে পারে। আমার পেট ভরে গেছে, খাবো না, ওইটুকু খেলো রাখতে, ওর অতটুকুই খিদে ছিল, ওর খিদে অতটুকুই ছিল। সবসময় যে আমি যতটা ভাববো, তাহলে তুমি বলো আমার কটা রুটি খাওয়া হচ্ছে, তুমি বলো, তাহলে সে তো বলবে না, আমি নিজে আজকে খিদে কম, আজ একটা খাবো, আজ খিদে আছে 2টো খাবো, আই চেঞ্জ। তো ওদেরও সেটা হয়, কখনো কম খাবে, কখনো বেশি খাবে। তোমার উদ্দেশ্য হচ্ছে খাওয়ানোর উদ্দেশ্যটা কী বলতো, ডাক্তারবাবু গ্রোথ। তুমি ডাক্তারবাবুর কাছে গিয়ে আরেকটা যেটা এর মধ্যে চলে আসছে, ডাক্তারবাবু আমার বাচ্চাটা কি রোগা, একদম হাড় পাঁচটা বেরিয়ে গেছে। তুমি কি করলে, ওর মধ্যে এই মাথায়টা ঢোকালে, ওর রোগা মানে হি ইজ এ উইক ইন্ডিভিজুয়াল, উইক চাইল্ড। তুমি কখনো বলবে না, তুমি আজকেও আমার চেম্বারে এসে বলেছে, তুমি বলবে ডাক্তারবাবু আমার বাচ্চার গ্রোথটা কেমন আছে, ভালো তো, একটা পজিটিভ কমেন্ট এনে।
গ্রোথটা কেমন আছে ভালো, তোমার মনে মনে সব রোগা বলছে, তার সত্ত্বেও ডাক্তার গ্রোথটা দেখে বলুন তো ভালো আছে তো, ওর মাথায় ঢুকতো আমি ভালো আছি, কারণ আমার গ্রোথটা কিন্তু কিছুটা জেনেটিক চলে। সাথে সবসময় জেনে রাখবে যে পজিটিভ কমেন্টস বাচ্চার সামনে দিতে হয়। তো এই চেপে খাওয়ানোটা একদম নয়। আমার ছবি তোমায় আমি পরে দেখাবো, এর মধ্যে ফেসিলিটি নেই। 9 মাসের বাচ্চা, আমার ফ্যামিলির একজন 9 মাসের বাচ্চাকে হাইচেয়ারে বসিয়ে খাওয়াচ্ছে, সে চটকাচ্ছে, মাখছে, করতে করতে ন্যাচারালি 1 বছর আমার পেশেন্টরা 1.5 থেকে 2 বছর এত কী ভালো মন্ত্র দিয়েছেন, সব নিজে খাবে, কারো কিছুতে দেবে না। তো সেটা আমাদের খুব একটা ফল্ট হয়ে যায়। আপনি এই রোগা বললেন, এর অপোজিটটাও তো হয়, যে বাচ্চা মোটা, যেমন আমার ছেলের ক্ষেত্রেই হয়েছে। যতবারই আমি নিয়ে গেছি পিডিয়াট্রিশিয়ানের কাছে, সে বলেছে ওকে এত খাওয়ান কেন, কারণ ওর ওভারওয়েট। কিন্তু আমি তাকে বলে বোঝাতে পারিনি যে ও কিন্তু কম খায়, ও বাইরের খাবার খুব বেশি খায় না, বাড়ির খাবারই খায়। হ্যাঁ, চিকেন বেশি খায়, মাছ খেতে চায় না, তাতে যদি ও ওভারওয়েট হয় সেক্ষেত্রে আমার কি করার আছে? দেখো, ব্যাপারটা হচ্ছে ওভারওয়েট ও আন্ডারওয়েট, হ্যাঁ, কিছুটা জেনেটিক হয়, ঠিক আছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে ইট ইজ নট, ওর যতটা খিদে পাবে আমি খাওয়াবো, সেটা আমায় খাওয়াতে হবে। আমাদের ফ্যামিলি ডায়েটটাকে চেঞ্জ করতে হবে, যে এটাই কিন্তু শুরু থেকে করতে হয়, যে তোমার কি পছন্দ, আমি চিকেন খাবো, ঠিক আছে। বাবা তোমার কি পছন্দ, তোমরা এসে যাচ্ছ অন্য ফুডে, আমি চাই খুব ভালো স্যালাড বানাবে, তুমি বলবে আমি চাই একটা ভালো ভেজিটেবল সুন্দরভাবে বানাবো, সেটাকে দেবো। আমরা সবাই সবাইকে ভালোবাসি, সবাই সবাইটা শেয়ার করব। তুমি যদি তোমারটাই খাও, আমাদেরটা না খাও, তাহলে তুমি আমাদের ভালোবাসো না। তাহলে আমি দেখবো যে তোমার ওইটাকে ধীরে ধীরে মেনু থেকে আমাকে সরাতে হবে, কারণ তুমি আমাদের তো খাচ্ছ না, কিন্তু আমাদেরটা তো, আমি তো তোমারটা খাচ্ছি। তো অ্যাকচুয়ালি কি জানো, এদের শাসন কিংবা যাই করতে হয় ভালোবাসা দিয়ে। তুমি আমাদের ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি, আমি তোমারটা খাচ্ছি, তুমি আমারটা খাচ্ছ না, কিছুটা হলেও খাও। একটু খেলো, বাহ আমি কত খুশি হলাম, দেখ ইন ফিউচারে খাবি, তবে তো মায়ের আনন্দ হয়। তো মায়ের আনন্দ, বাবার আনন্দ, এইগুলো ওদের খুব ম্যাটার করে। সেই জন্য তোমাকে করতে হবে দ্বিতীয় নম্বর, যেটা সবচেয়ে আজকাল অসুবিধে, খেলা জিনিসটাকে উড়িয়ে দিয়েছি। আমি বলি তুই স্কুলটা খুঁজতে, তুই কলকাতায় এই মোড় থেকে ও মোড়তে চলে যাস, খেলার জায়গা নেই। তো কেন জায়গা নেই? আমি তোমায় দেখিয়ে দেবো, তুই চলো বাড়িতে দিয়ে যাও, আমি দেখিয়ে দেবো। অ্যাটলিস্ট আধ ঘন্টা থেকে 1 ঘন্টা শিশুকে খেলতে দিতে হবে। টিউশন বাদ যাক, যাই বাদ যাক, আমার ছেলে একটা টিউশন না করলে কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না। হেলথটাকে যদি আমি না দেখি, সেটা ইন ফিউচার ওকে কিন্তু নানান, মানে এখনই নয়, এই বয়সে তুমি ওয়ারি করছো, when he will become an adult with obesity, hypertension, ডায়াবেটিস, তো কি ইনিশিয়ালি আমার গলদ ছিল। তো সেই জন্যে আমাকে ওর ফিউচার দেখতে হলে আমি সবসময় খেলার জায়গাটা খুঁজবো এবং খেলাতে দেবো, যেখানে দৌড়ে খেলে। এখানে অনেকে ক্যারাটে দিচ্ছে, ঠিক আছে, ক্যারাটেতে যদি ওকে দৌড় করা ইটস ওকে, কিন্তু ক্যারাটেতে শুধু আমি সেলফ ডিফেন্সের এটা ভালো, বাট নট ফর বডি এক্সারসাইজ। সুইমিং, রানিং, ব্যাডমিন্টন হোক, টেনিস হোক, যাই হোক, যাতে কি রীতিমতো 1 ঘন্টা দৌড়চ্ছে, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি এইগুলো সব আমার ছেলেমেয়েকে করিয়েছি, স্টেডিয়ামে দিয়েছি, সেখানেও খেলবে ব্যাডমিন্টন। তো এইগুলো কি খুব, মানে খেলার জন্য জায়গা নিয়ে আমি শুনতে চাই না। 1 ঘন্টা দূরে সেখানে যেতে হবে, আমায় দিতে হবে। আমরা দুজন ডাক্তার রিক্সা ফিক্স করেছিলাম, এগুলো খুব আমি অ্যাপ্লাই করেছি। রিক্সা ফিক্স করলাম, জানাশোনা রিক্সাকে, তাকে বললাম তুই নিয়ে যাবি, নিয়ে আসবি, ও যার ডিমান্ড তার থেকে 2 গুণ টাকা দেবো, তো সেফলি নিয়ে যাবে, নিয়ে আসবে। তো সেটা আমি সবসময় করেছি। খেলাটাকে আমি সবসময় কারণ আমি যতই কম খাওয়াই, আমি যা খেলাম সেই হিসেবে যদি ওইটাকে স্পেন্ড না করি, সেটা জমবে। এই জন্য ওবেসিটির প্রবলেম। স্যার, আপনি এইমাত্র বললেন বাচ্চাদের মাঠে যাওয়াটা ভীষণ জরুরি, মাটির সাথে স্পর্শ পাওয়াটা জরুরি। আপনি এই পডকাস্টের ব্যাপারে আমার সাথে যখন আপনার কথা হয়েছিল, আপনি একটা কথা বলেছিলেন যে আপনি এই বাচ্চার সাথে এই যে আর্থিংয়ের একটা গ্যাপ থেকে যাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে একটা থিওরি করছেন, মানে রিসার্চ করছেন। তো এটা নিয়ে যদি আমাদের একটু কিছু বলেন। দেখো, ব্যাপারটা হচ্ছে যে রিসার্চ ঠিক নয়, আমার এক্সপিরিয়েন্সগুলোকে আমি না খুব ক্লোজলি ওয়াচ করি এবং সেটা কীভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা করি। কারণ রিসার্চের এখনও বয়স নেই, বাট আই অলওয়েজ ডু দ্যাট, হাউ মাচ আই ক্যান গিভ টু দি মাই কিডস হুম আই এম সিং, যে বাচ্চাদের আমি দেখি যাদের, এবং তাই বাবা মাকে দিয়ে এটা যে ছড়াতে পারি। পডকাস্ট ইজ এ ভেরি গুড ফোরাম। আমি এটা টের পেলাম কখন,
দেখো কীভাবে মানুষ যদি সজাগ থাকে না, স্বামী বিবেকানন্দ বলে গেছে না যে নলেজ ইজ উইদিন ইউ, তোমাকে শুধু উন্মোচন করতে হবে। তো আমি জয়রামবাটি বাচ্চা দেখতে যাই ওয়ান্স এ মান্থ, তাদের কোনো রকম অ্যাজমা নেই, খুব রেয়ার, একটু নাচছে সর্দি টর্দি পড়লো, অদ্ভুতভাবে তাদের যে মুখ দেখাতে বলি না বাচ্চাগুলো দেখিয়ে দেবে। আচ্ছা, তারপর এইখানে দেখছি আমার চেম্বারে 10টার মধ্যে 6টা ব্রিদিং ট্রাবল, ইনহেলার। এবার কারোকে আজ পর্যন্ত ইনহেলারই দিলাম না আমি। তারপর দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে, তোমরা শুনেছো নিশ্চয়ই, অটিজম, ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার অ্যান্ড ডিলেড স্পিচ। একটারও বাচ্চা নেই ওখানে। এখানে আমার চেম্বারে 1, 2 কি 3টে পাবোই পাবো। এখন কারণটা সবাই বলে পলিউশন, এখানে পলিউশন বেশি, ওইখানে কম। কারণ দেখো আমাদের শরীরটা বানানো হয়েছে মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, 5টা জিনিস দিয়ে সবই বানানো, এই দুনিয়াটাও ওই দিয়ে বানানো। আমি তখন জিজ্ঞেস করি, কবে খালি পায়ে মাটিতে হেঁটেছ? বাবা মাকে জিজ্ঞেস করি, তা তো মনে নেই ডাক্তারবাবু, অনেক আগে। বাচ্চা তো হাঁটেই নি। তো মাটিকে তুমি, ওর ইমিউন সিস্টেম, ওর যে প্রতিরোধক শক্তি যেটা, সেটাকে তুমি মাটি চেনালেই না। এই মাটিটা আমার বডির একটা পার্ট, এটাকে বন্ধু মনে করবি। সে ঢুকছে, তে রিয়াক্ট করছে, অ্যালার্জি হচ্ছে। আজকে একটা মা এলো, তার তো জ্বর নিয়ে, বৃষ্টিতে ভিজেছিল, জ্বর হয়ে গেছে। কারণ কেন জানো? বৃষ্টি তো নেচারের জল, আমরা তো আর্টিফিশিয়াল খাই, কেমিক্যাল দেওয়া, ফিল্টার দেওয়া। তো আমি যদি মাটিকে, জলটাকে, নেচারের জলটাকে না চেনাই, রিয়াক্ট করবে। বৃষ্টি কোনোদিন ভেজে নিই। আমি কি বলি জানো? আমি বলি প্রত্যেক, যে 1 বছর থেকে আমি সব বাচ্চাদের বলি 5 মিনিট বৃষ্টিতে ভিজে নিয়ে আসবে, তবে পুছে দেবে, কোনো ক্ষতি হবে না। তুমি ওকে বৃষ্টির জলটা ভেজালে মানে তুমি চেনালে এটাও আছে, এর থেকেও বন্ধুত্ব কর। আর মাটিতে খালি পায়ে হাঁটার যেটা গুরুত্ব, বিশেষ করে যে সকালে যাও, তুমি মাটি মানে আর্থকে ছুঁচ্ছ, এটা তো একটা মা আমার। মাটি হচ্ছে মা, কারণ তার থেকে তো আমরা বেরিয়েছি। তো মাটিতে, আমার সীতা মা মাটিতেই চলে গেলেন, তো মাটি হচ্ছে মা। এইভাবে মাটিকে রেসপেক্ট করি, আমি গিয়ে প্রণাম করি মাকে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে জল, ওই যে হিম পড়ে থাকে না, সেটা হচ্ছে জল। বায়ু তো খোলা আকাশ, মানে বাতাস। তারপর অগ্নি হচ্ছে সূর্যর লাইটটা, আকাশ। তো তুমি 5টার সাথে তোমার ইমিউন সিস্টেমকে ধীরে 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 টিউন করো, তুমি দেখবে ওর এই সব থেকে নিবৃত্তি পাবে। এটা আমার মাথায় কেন এলো, আমাদের আগে আমরা ডিফথিরিয়া পেশেন্ট পেতাম অনেক, তো ডিফথিরিয়াতে আমাদের হট সিরাম ইনজেক্ট করতে হতো। তো সেন্সিটিভিটি টেস্ট করতাম। সেন্সিটিভিটি টেস্টে যারা রিয়াক্ট করছে হাইপার সেন্সিটিভ, তাদের দিতে তো হবে লাইফ সেভিং ড্রাগ। তো আমরা তখন ওটা খুব ডাইলুট করে নিই, 1:20,000 গ্রাম ডাইলুট করে স্কিনে একটু 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 দিলাম, ওয়েট করলাম, কোনো রিয়াকশন হলো না। তারপর একটু আরও কনসেন্ট্রেট করলাম, একটু দিলাম, বডিকে ধীরে ধীরে বডি টিউন হয়ে যায়। তার মানে এটাকে আমার নিতে হবে, তো ন্যাচারালি আমার বডি নিয়ে। তো এইটাই হচ্ছে, আমি যে মাটিকে যদি মাটিতে হাঁটি। আরেকটা কি জানো, আজকাল দেখবো অনেক বাচ্চার ফ্ল্যাট ফুট হয়। আচ্ছা, আমি যে ফ্ল্যাট ফুট হয়, আমার পায়ের ব্যালেন্স, আমি যে মাটিতে একটু উবড় খাবার মাটিতে হাঁটি, তো আমার পায়ের ব্যালেন্সটা মেনটেন হচ্ছে, পায়ের মাসলসগুলো, ফাইন মাসলসগুলো ওর মধ্যে ডেভেলপ করছে ভালো। আচ্ছা, আর হচ্ছে যে আমরা যে দেখো এত যে লাইট জ্বলছে, এ তো আমার একটা আর্থিং আছে বাড়ির, কিন্তু আমার শরীরে আমি যে ল্যাপটপ দেখছি, আইপ্যাড দেখছি, এত লাইটের মধ্যে বসে আছি, এর কোনো আর্থিং নেই। তো আমি আর্থ হচ্ছে নেগেটিভলি চার্জ, আমরা হচ্ছে এইসবের জন্য পজিটিভলি চার্জড। তো যখনই এই নেগেটিভ পজিটিভ ইকুয়াল না করে, আমার বডিতে ডিজিজ এরকম করবে। তাই জন্য মাটিতে হাঁটা মানে তুমি আর্থিং করছো। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর অল ইন্ডিভিজুয়াল, স্টার্টিং ফ্রম কিডস। বাচ্চাদের আরেকটা কি জানো, ব্রেন ডেভেলপমেন্টে যেটা বলে ট্যাকটাইল স্টিমুলেশন, এইগুলো অনেক সময় অকুপেশনাল থেরাপিস্টরা করে। মাটি, বালু, ভিজে মাটি, সুন্দর তোমার পলিশড পাথর, পেবলস, গুলি, উড চিপস, তুলো, এই ডিফারেন্ট সারফেসে ডিফারেন্ট সেন্সেশন ব্রেনকে স্টিমুলেট করছে, তো ব্রেন বুদ্ধিও বাড়ছে। কারণ আমি নানান প্রত্যেকটা সেন্সেশন কিন্তু আলাদা যাচ্ছে,
সে পাত দিয়ে ব্রেনকে স্টিমুলেট করছে। ফাইন টাচ, একটু ক্রুড টাচ, আর একটু করতে করতে করতে, তো এর মধ্যে যদি বাচ্চাকে গোটা 15-20 মিনিট হাঁটানো যায়, তো এরকম ধরনের পার্ক হওয়া উচিত যেখানে এইসব জিনিস থাকছে বাচ্চারা। তো এইগুলো সাধারণত থেরাপিতে দেয়। তো আমি বলি ইজিলি আমরা আমাদের আমি যেখানে বাগান করেছিলাম, মানে এখনও আছে, সেখানে আমি এরকম কিছু পাথর রেখেছিলাম, এখনও আমার আছে। মাটি বাদুটা রাখিনি, বাদুও রাখার ইচ্ছা আছে, এই করে ঘাস তো আছেই, তো ন্যাচারালি ওর মধ্যে কিছুটা বাচ্চাদের হাঁটাচ্ছিলাম, এখানে হাঁট। আর সবাই জানে আমার বাগানে, সব শিশুরা জেনে গেছে খালি পায়ে হাঁটতে হয়, দাদু এটা মানা করেছে, এখানে জুতো পরে কেউ হাঁটবে না। তো সেই জন্যে মাটির স্পর্শটা ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করছে, আমাদের ইমিউনিটিটাকে বাড়াচ্ছে, ইমিউনিটি ইনক্রিজ করে দিচ্ছে মাটি। আর এই নানা রকম যে আজকাল ডিজিজ প্যাটার্নটা এত চেঞ্জ হয়ে গেছে, আমরা যে এত ভ্যাকসিন দিচ্ছি না, তো ভ্যাকসিনের ডিজিজ প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা অনেক পেশেন্ট ভর্তি করতাম যে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, মেনিনজাইটিস, টাইফয়েড, হেপাটাইটিস, কিছু নেই। তো ইমিউন সিস্টেমটা করবে কী করবে? তখন আমার শরীরের জিনিসগুলোকে নিয়ে কাজ করছে, তার মানে অটো ইমিউন ডিজিজ। আজকাল অটো ইমিউন ডিজিজ মানে আমার ইমিউনিটি আমাকে খাচ্ছে। তো এই জন্যেই, তার মানে ভ্যাকসিন দেবো না তা নয়, এই জন্যে বাইরের অ্যাটমসফিয়ারে মাটির সাথে মিশলে আমি ওই সব ফিলিংগুলো পাচ্ছি, যে মাইক্রোবসগুলো ওর মধ্যে আছে, দে হেল্প মি টু স্টিমুলেট মাই ইমিউন সিস্টেম। আমরা পশ্চিমবঙ্গের মায়েরা মনে হয় বেশি প্রোটেক্টিভ। যখন পশ্চিমবঙ্গের বাইরে যাই দেখি বাচ্চাগুলো এমনিই ঘুরে বেড়াচ্ছে, ওরা অত বেশি গায়ে কিছু করছে না এবং তাদের কোনো রোগ নেই। না, রোগ নেই তা বলবো না, কিন্তু কম হয়। আমি পশ্চিমবঙ্গের মধ্যে দুটো জিনিস, আমি উত্তরপ্রদেশ থেকে এসেছি, তো আমি 2-3টে জিনিস খুব মার্ক করেছি এখানে। প্রথম হচ্ছে প্রোটেক্টিভ। ছেলে মেয়েকে বাবা মা স্কুলে নিয়ে আসছে, সে কত বয়স অবধি তার কোনো ঠিক নেই। তো আগে তো সাউথ পয়েন্টের আমি গল্প শুনেছি, এখন জানি না, যে মা বাবারা ওইখানে বসে থাকে, ছেলের ছুটি, বাচ্চার ছুটি হলে তবে নিয়ে চলে আসে, এরকম ধরনের প্রোটেক্টিভ হয়ে থাকে। তবে নিজেদের মধ্যে ওই আমার ছেলে কি, তোর ছেলে কি, এসব গল্প হয়। আমার ছেলেকে আমি নিজের এক্সাম্পল দিয়ে বলি। আজকেও একটা আমার মাকে আমি বলছিলাম যে সেই বাচ্চাটা বোধহয় ক্লাস 8-এ ছিল, আমি ক্লাস 6-এ ওকে বললাম তুমি 2টো স্টপেজ পাবলিক বাসে রাস্তা ক্রস করে ধরে আসবে। রাস্তা ক্রস করলে ভয়, কিছু ভয়, আয়ু তো উপরে লেখা আছে, আমি সেটা বিশ্বাস করি। অতএব তাকে শিখিয়ে দেবো রাস্তা কী করে ক্রস করতে হয়, দুদিকে দেখবি, তারপর দেখবি ফাঁকা রাস্তা ঢুকবি, বাস দূরে থাকলেও দাঁড়িয়ে যাবি, বাসে ওঠা, টিকিট কাটা, 2টো স্টপ নেমে যাওয়া। তো আমাদের মায়েরা না, মায়েরা বিশেষ করে, কারণ বাবাদের তো সময় নেই, আমাদের বাঙালি না, এটা অবাঙালিদেরও এই প্রবলেমটা আছে যে মাই মানে সব করবে, বাবা মা মিলে যে একটা শেয়ার করবে দুজনের ডিউটি, সেটা হয় না। তো যাই হোক, আমাদের বাবা মা হওয়ার মেন উদ্দেশ্য কি, ছেলেকে সুস্থ রাখতে হবে, দ্যাটস ভেরি গুড। ছেলেকে ভালোভাবে খাওয়াতে হবে, হেলথটা ভালো হয়, আর তারপর ওবেসিটির দিকে চলে যাচ্ছে। আর তৃতীয় হচ্ছে পড়াশোনায় খুব ভালো হতে হবে। পড়াশোনায় ভালো, তুমি ভাবো একটা ক্লাসে যদি 30টা বাচ্চা থাকে, একটা টিচার একটা সাবজেক্ট পড়ালো, আর পরীক্ষার স্ট্যান্ডার্ড 1, তুমি কী করে এক্সপেক্ট করবে 30টা বাচ্চাই আইকিউ তো এক নয়, আলাদা আলাদা হবে। তো আমার বাচ্চা যদি খারাপ পড়ে, স্কুলের টিচার তো বলবে যে আপনার বাচ্চা ঠিক করে পড়ছে না, করছে না। তোমাকে কি বলতে হবে যে আমার বাচ্চাকে এসে যে দেখ তুই যা করছিস ঠিক আছে, আর একটু খেতে আরও ভালো হয়ে যাবে। এর মধ্যে সবচেয়ে একটা থমাস এডিসন যে বাল্ব আবিষ্কার করেছে, তার একটা গল্প আছে। সে স্কুলে যেত, একদিন মার কাছে একটা চিঠি এলো, সেই চিঠিটা মা পড়লো যে তোমার ছেলে খুবই ভালো পড়ায়, এত ইন্টেলিজেন্ট যে আমার টিচাররা সামাল দিতে পারছে না, অথচ তুমি ওকে বাড়িতে পড়াও, কারণ এখানে টিচারদের অসুবিধা হচ্ছে ওকে পড়াতে গিয়ে, ওর কোয়েশ্চেনগুলো জবাব দিতে পারছে না ওরা, বাড়িতে পড়াও। তারপর সে বাড়িতে হোম টিচিং শুরু করলো, করতে করতে সে একটা সায়েন্টিস্ট হয়ে গেল, আবিষ্কার করলো। তারপর যখন মা মারা গেছে, তার বাক্স থেকে চিঠিটা বেরোলো, তোমার ছেলে পড়ায় এত খারাপ যে আমরা ওকে রেস্ট্রিকেট করছি, অতএব তুমি তোমার ছেলেকে বাড়িতে দিকে পড়াও। তো মার যে প্রেজেন্টেশন অফ পজিটিভিটি, এটাই বলছি, পড়াশোনার ব্যাপারে দ্য সেম দাঁড়ায়। তো আমাদের বাবা মারা এত বেশি প্রোটেক্টিভ, বললাম না, খাওয়ানো থেকে নিয়ে স্কুলে জামা কাপড় সব করে দেওয়া, ও কিন্তু কোনো কাজ না করানো, তবে করতে করতে করতে
একটা বয়স অবধি আমি সেই 17 বছরের ছেলেকে মা খাইয়ে দেয়, এটাও পেয়েছি। তো এই ওভার প্রোটেক্টিভনেস ওদের কনফিডেন্সটাকে ভেঙে দিচ্ছে। তা আমাদের সমাজে গিয়ে যখন নিজেকে প্রেজেন্ট করবে, তখন যে নানান রকম প্রবলেম আসবে ও ফেস করতে পারবে না। সেই জন্যে এখন বারে বারে আমি বলছি যে ওদের ইন্ডিপেন্ডেন্ট হতে দাও। একটা বয়স পর্যন্ত হ্যাঁ তুমি নজরে রাখবে, বাট দে হ্যাভ টু ডু দেয়ার জব। সে স্কুলে যাওয়া আসা বলো, খেলতে যাওয়া, বন্ধুর সাথে খেলবে, তবে তো ওর মধ্যে সেইটা আসবে, সবার সাথে মিক্স হতে পারছি, সেগুলো সব চলে গেছে। তো এটা খুবই মানে নজর দেওয়ার বিষয়, এবং বাবা মাকে এটা বুঝতে হবে। দে হ্যাভ টু গিভ দেম দ্য বেসিক, ওই ব্যাকবোনটাকে স্ট্রেট রাখার জন্য যেগুলো করা সেটা করতে হবে। এবং এই যে স্কুলের কথা বললেন আপনি, যখনই পরীক্ষায় নাম্বার কম পাচ্ছে বা কিছু করতে পারছে না, তখন মায়েরা সবার সামনে তাকে বলছে তোর দ্বারা কিছু হবে না। এই যে সবার সামনে তাকে অপমানটা করা হলো, আমরা ভাবছি হয়তো ছোট বাচ্চা, ও কি অপমানে লাগবে, দুদিন পর আবার সেইটাই করবে। এইটাও তো বোধহয় ওদের ভীষণভাবে এফেক্ট করছে। এটা তো খুবই এফেক্ট করে। দেখো দুরকমই মা আছে, আমি এগুলো সব তো বাবা থেকে পাই শুনে। একরকম মা হচ্ছে ছেলেকে বললো তুই ওর মতো করে দেখো কত ভালো ছেলে, এত ভালো কিছু তুই করতে পারছিস না, তুই গর্ধব হবি, তুই এই হবে বললো, ওর ব্যাকবোনটা ভেঙে দিল। আরেক রকম মা আছে, সে বাচ্চাটা ভালো পেয়েছে, সে ওর বাচ্চার সামনে বলবে যে তোর ছেলে কত পেয়েছে রে, তো ও বলবে যে এত পেয়েছে, আমার ছেলে তো এত পেয়েছে। মানে ওকে আরও ডিগ্রেড করার জন্যে, তার মাকে আরও মেন্টালি ডিস্টার্ব করার জন্যে ওকে একটু খোঁচা দিয়ে চলে গেল। তো এটার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দুটো জিনিস জানতে হবে। ইট ইজ নট দি মার্কস, আমি প্রত্যেক বাবা মাকে বোঝাই, ইট ইজ হাউ মাচ হি রিটেন্স। আমি পরীক্ষায় খুব ভালো লিখেছি, পেলাম, কিন্তু আমার রিটেন পরের দিন ভুলে গেলাম। তো আমি কতটা রিটেন করছি সেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ওয়ান। দ্বিতীয় হচ্ছে যে শিশু যখন খারাপ করে, তখন যদি আমি ওকে ভালোভাবে বোঝাই যে তুই আগে গেলে আরও ভালো করতে পারবি, এবং বাবা মার এইটাও একটা প্যারেন্টহুডের মানে লেসন, যে ওর ন্যাক কিসে আছে এইটা জানা খুব দরকার। আমার কাছে একটা বাবা নিয়ে এলো শিশুকে, শিশু মানে 10-12 বছরের বাচ্চা, 10 মিনিট ধরে ও দুষ্টু, ও মার সাথে আর্গু করে, ও স্কুল বাঙ্ক করে, ও ক্লাসে যায় না, ও খেলে, এই ওই 10 মিনিট যখন কথা হয়ে গেল, তোমার কথা শেষ হয়েছে, বলছে হ্যাঁ, একদম দুটো ভালো গুণ বল, ও দুটো ভালো গুণ বল। বললো যে খুব ভালো আঁকে আর খুব ভালো নাচ করে। আমি বললাম তোর উচিত ছিল একটা আঁকা, একটা ডান্সের ভিডিও এনে, ডাক্তারবাবু আমার ছেলে না খুব ভালো আঁকে, দেখুন কী ভালো এঁকেছে, ডান্সও করে খুব ভালো, এই দেখুন আমি ভিডিওটা দেখাচ্ছি, কিন্তু ওর কিছু কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলোর সাথে তুমি ওর কনফিডেন্সটা অন্য ফিল্ডে বাড়িয়ে দিলে। এইবার আমি সে শিশুকে বললাম, সেই ছেলেটাকে বললাম, তুই বাড়িতে গিয়ে তুই যা করা কর, একটা ভালো কাজ করে আমি লিখে পাঠাবি রোজ, আমি এই কাজটা ভালো করেছি। জবাব কী হলো, ডাক্তারবাবু আমি মাঠে খেলতে গিয়ে 10 টাকার নোট পেলাম, সেটা আমি একা খাইনি, আমি বন্ধুদের মিলে খেয়েছি। খুব ভালো করেছো, দেখেছো তুমি ভালো, একা খাওনি, এবার তুমি এত এই ভালো হয়েছো, তো আরও ভালো কী করে হবে, এই টাকাটা তুমি স্কুলে অফিস দেবে, কারণ যার টাকাটা হারিয়েছে সে তো বাড়িতে বকা খাবে, সেও তো তোর বন্ধু, তোমরা যে কোনো বেচার কাঁদবে, বাকি তো বকা খাবে। আর তাকে বলতে পারিস মা এটা কিন্তু ওই বন্ধুটা পেয়ে গিয়ে অফিসে দিয়েছে, আমি পেয়ে গেছি, তুমি যদি এটা দাও আমি ওদের নিয়ে একটু কিছু খাবো। তাই তারও ইনভলভমেন্ট হলো, তোমরা এনজয় করলে, এবং তোমার সততাটা আরও প্রুভ হয়ে গেল। তো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু, কি বাচ্চার খারাপ গুণগুলো তুমি সবসময় সবাই শুনে সবাইকে বলছো, কিন্তু ওর ভালো গুণগুলো তুলছো না। এই ডান্স আর এই করে ও যদি ভালো আঁকা করে যদি একটা লাইন ধরতে পারে, তো আজকাল অনেক ফিল্ড আছে যেখানে ও এগোতে পারে। তো সবসময় সবাইকে সায়েন্সে ভালো হতে হবে, ম্যাথস ভালো হতে হবে, এরকম কিছু নয়। আমার ছেলে আমাকে একদিন এসে বলেছে, মানে যখন ওকে খুব বকাবকি করেছিলাম, হয়তো কোনো সাবজেক্টে কম পেয়েছিল, তো সেখানে এসে বললো আমি আজকে এই সাবজেক্টটায় কম পেয়েছি বলে তুমি আমাকে বকলে, কিন্তু আমি সুইমিংয়ে ফার্স্ট হলাম, তুমি আমাকে অ্যাপ্রিসিয়েট করলে না। এবং তখন না আমার গিয়ে, যখন আমি একা বসে থাকলাম, আমার মনে হলো আমি সত্যিই হয়তো সেই কাজটা করিনি, এবং আমার মনে হয়েছে আমি লাস্ট কবে আমার ছেলেকে বলেছি যে তোর জন্যে আমার গর্ব অনুভব হয়েছে। এটা না আমি আমার দর্শক বন্ধুদেরও মানে
জিজ্ঞেস করব যে তোমরা লাস্ট কবে তোমার বাচ্চাকে বলেছো যে তোর জন্য আমার গর্ব অনুভব হয়েছে? আমাদের প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে পাঠিও। এই অ্যাপ্রিসিয়েশনটা না মনে হয় করতে দেখো ভুলে যাচ্ছি। দেখো শিশু, আমি সব বাবা মাকে এটাই বলি যে 3টে জিনিস লাইফে শিশুর সাথে করবেই। ফার্স্ট হচ্ছে 10 মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট অ্যাবসলিউটলি ফর হিম। যেরকমভাবে খেলতে চায় খেলো, যা করতে চায় আমার সাথে, আমার পিঠে উঠছে, আমার এই করছে ও করছে, মানে কোনো মোবাইল নয়, কিচ্ছু নয়, আমি ওর সাথে একটা অ্যাপ্রিসিয়েশন এভরিডে। আর একটা নাইট টাইম স্টোরি কিংবা আমার জীবনের আমার লাইফ বলবো, ওর জীবনের লাইফটা কিছু একটা আমাকে বলবো, এই 3টে জিনিস করা খুব দরকার। তাহলে শিশুরা ঠিক এগোবে। এই এই জিনিসটা তুমি যে বললে অ্যাপ্রিসিয়েশনটা এত কাজ করে যে তোমার যে কোনো ছেলে কিংবা মেয়ে যেই ওর অ্যাপ্রিসিয়েশনটা পেলো, তুই এটা খুব ভালো করেছিস, ও কিন্তু নিজের মধ্যে ওই কনফিডেন্সটা ফিরে পেল। এবং আজকে তোমার পড়াশোনা নিয়ে আমি বলি, একটা ক্লাসে যখন পড়াচ্ছে কিংবা পরীক্ষা দিচ্ছে শিশুটা, সে যে ক্লাসেরই হোক, কতগুলো সাবজেক্ট? 11টা। ক্লাস 6-এ 11টা সাবজেক্ট। 11টা সাবজেক্ট। এবার 11টাতেই ভালো করলে তবে তো আমি 90% পাবো কি 80% পাবো। কিন্তু আমি যদি 2টো সাবজেক্ট খুব ভালো করেছি আর বাকিতে কম করেছি, তো আমার এভারেজ তো কমে গেল। কিন্তু যে দুটোর প্রতি আমার ইন্টারেস্টটা, যেটা নিয়ে আমি এগোতে চাই, তার তো আমি ভালো করেছি। অতএব আমাদের বাবা মাকে তুই এই দুটো খুব ভালো করেছিস, তোকে এই দুটোতে আমাকে আরও ওই করতে হবে, বাকিগুলো তুমি ঠিক আছে যা করেছো আর একটু ভালো করতে হবে। কিন্তু এই যে আমরা এভারেজটা ভাবি না, ও 98% পেলো, 78% পেলো, তো এইগুলো কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে যে ও কোন ফিল্ডে ভালো আছে। তার উদাহরণস্বরূপ একটা আমি বলে দিই, আমার নিজেরই বাড়ি এক আত্মীয়র ছেলে, সে দিনরাত খেলাধুলা, খুব ভালো ফিজিক, জিম টিম করে বডি বানিয়েছে, বড় হয়ে গেছে, ক্লাস 12 পরীক্ষা দিয়ে এসছে আমার কাছে, 3টে সাবজেক্টে ফেল। আমি আচ্ছা কীরকম দেখো, ইউপি থেকে এসছে, ওইখানে কিন্তু বাচ্চাদের এই দিক থেকে খুব মানে ওরা খুব ওস্তাদ হয়ে যায় না। বাড়িতে গেলে আমি মার খাবো 12-এর ছেলে বাবার কাছে। আমি ওর সাথে গেলাম বাড়িতে, বাবাকে আমি বললাম যে তোমাদের দোষ, বাবা মা না দেখলে বাচ্চা কী করে করবে। তারপর আমি ওকে বললাম তুমি আবার থেকে 12 করবে এবং ন্যাশনাল ওপেন স্কুল থেকে 12 করে তোর জন্য আর কিছু তুই হোটেল ম্যানেজমেন্ট কর। হোটেল ম্যানেজমেন্ট করার পর ও যেহেতু বডি ভালো ছিল এবং ও খুব মিমিক্রি ফিমিক্রি করতে পারতো, সিনেমা ফিনেমা দেখতো এক গাদা, ও এন্টারটেনমেন্ট জগতে এখন আমেরিকা চলে গেছে। তো ইট ইজ নট দ্যাট মার্কস ম্যাটার্স, হোয়াট ম্যাটার্স ইজ তুমি নিজেকে তোমার কোয়ালিটিটাকে এক্সপ্রেস করতে পারছো কি না। সেটা সবসময় এটা বাবা মার উচিত যে দেখা ওর মধ্যে কী কোয়ালিটিটা আছে, এটাকে আমার যেটা হয়তো অন্য স্কুলও দেখবে না, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এর মধ্যে এই কোয়ালিটিটা খুব ভালো আছে, এটা আমাকে স্পেশাল একটা কিছু কোচিং দিতে হবে যাতে কি ওইটাতেও খুব ভালো এগিয়ে যায়। একদমই তাই, আমরা সেটা করতে ভুলে যাচ্ছি। এটা মনে হয় পেরেন্টিংয়ের সবথেকে বড় ভুল। একদম একদম। সেই জন্যে এমনিও তোমায় বলি যে পেরেন্টিংয়ে কয়েকটা আমার অ্যাডভাইস আছে, রুল অফ 7। ভোরবেলা উঠে একটা 7 মিনিট বলা হয়েছে টু মেক ইট 7 অ্যাডজাস্ট করার জন্যে। 7 মিনিট ঘুম থেকে উঠেই ওর সাথে চল আমরা একসাথে ব্রাশ করি, ব্রাশ করলাম, আমরা একটু ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করি যারা ঠাকুর বিশ্বাস করে, কি একটা ভালো বই থেকে 2টো লাইন, বিবেকানন্দ বই, রামকৃষ্ণ বই, যে কোনো বই থেকে 2টো লাইন পড়লাম এবং তারপর আমরা একসাথে বসে ব্রেকফাস্ট করব। এই যে অল অফ আস আর সিটিং টুগেদার, টকিং টুগেদার, ওর সাথে এই সকালটা ওকে ফ্রেশ একটা নলেজ দিলাম একটা কীভাবে করতে হবে। সেকেন্ড 7 মিনিটস হচ্ছে, এটা হচ্ছে 7-7-7 রুল। স্কুল থেকে ফিরে এসে পড়াশোনা, স্কুল কিচ্ছু না, কী করলি স্কুলে, বদমাশি করেছিলি কিছু, চল তোর সাথে কিছু খেলি, বন্ধুদের সাথে খেলেছিলি, কীরকমভাবে কাটতো তোর, কী এনজয় করেছিস না করেছিস, আমি আমার সময় এরকম করেছিলাম। ওকে ওর সাথে মিশে খেলাধুলা কিছু, ওর স্পেশাল যেমনি ও সুইমিং কী হয়েছে, কত রেজাল্ট, এই পেলি তুই, বাহ ভেরি গুড, এই তো আমি চাই তুই এরমভাবে কবি। আর লাস্ট 7 মিনিটস হচ্ছে শোয়ার আগে একটা ধীর স্থির হয়ে একটা ভালো কথা বলা, কি ভালো বই পড়া, কি ওইটা কিন্তু লেসন দেওয়া, এই 3টে পিরিয়ড ওকে অ্যাকচুয়ালি করতে হবে। আর একটা রুল অফ 7 হচ্ছে ফার্স্ট 7 ইয়ার্স
ফার্স্ট 7 years ইজ কানেকশন। আর ওর সাথে কানেক্ট হতে হবে, মানে ওকে আমি আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি উইল বি মেকিং হিম বাবা আমার সাথে আছে, সিকিউরিটি, আমার গ্যারান্টি যে বাবা আমার সাথে খেলে, আমার করে, মানে যতই তুমি টায়ার্ড থাকো, সারা জেগে আমি হয়তো পেশেন্ট দেখেছি, সঙ্গে সঙ্গে ছেলেকে আজকে বাবা ওইটা আনতে হবে, ছাড় 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 ছাড়। তো এই যে বাড়িতে ফিরে এসে ওর সাথে কথা বলবো, এটা যেন আমার মধ্যে মানে উথল পুথল খাই, আমি কী করে পৌঁছবো বাড়িতে, ওর সাথে একটু কথা বলবো। আচ্ছা, নেক্সট 7 years হচ্ছে ডিসিপ্লিন। এখানে ডিসিপ্লিনের কথা আসছে। 8 to 14 years আমি ওকে শেখাবো, 8 to 15 years, যে এইটা ঠিক, এটা এরকম করবি, এটা ভুল করেছো, এবং কিছু ভুল করলে সেটাকে বলবো কেন ভুল হলো আমার দ্বারা, তোর দ্বারা। বলবো না যে তুই কেন করেছিস, কী করে হলো দেখি তো ভুলটা কী ভরে হলো, আমরা লেটাস অ্যানালাইজ কেন ভুলটা হলো, মানে ওকে অ্যানালাইজ করার ক্ষমতা দেবো, বুঝেছো। আজকে ও একটা ছেলেকে কিছু মেরে এলো, কেন মারলি, এটা মারা উচিত ছিল না, একটা হচ্ছে আচ্ছা মেরেছিলি কেন, কী হয়েছিল বলতো বাবা, কী করে তুই ওই পজিশনে এলি, তোকে মারতে হলো। তো ওর ভেতরটা, ওর ভিউটাকে নিতে হবে আগে, তারপর অ্যানালাইজ করতে হবে, না বাবা এটাকে তোকে এইভাবে ট্যাকল করতে হতো। তো দিস ইজ নেক্সট 7 years ওকে ঠিক ওরমভাবে ম্যানেজ করা। আর লাস্ট 7 years হচ্ছে ফ্রেন্ড, যেটা কি আমি আমার ছেলেকে এখনও, সে 6 to 21 years, যে একসাথে কফি খাবো, একটা জায়গায় বসে দুজন মিলে গল্প করবো, তুই স্কুলে কী করলি না করলি, মানে কলেজে আমি এই করেছিলাম বলে, মানে ফ্রেন্ডশিপ, তখন হচ্ছে আমার ফ্রেন্ড। তো প্রথম হচ্ছে তোমার কানেকশন, তারপর কারেকশন, তারপর কোঅপারেশন, মানে আমি কোঅপারেট করবো। এই 3টে ওয়ার্ড হচ্ছে 3টে 7 years বেশি। তাহলে একটা বাচ্চাকে মানুষ করতে মায়ের যতটা ভূমিকা থাকে, বাবারও তো ততটাই ভূমিকা থাকে। একদম। এইখানে আমি তোমাকে বলে দিই যে প্রথম থেকেই, মানে দিস ইজ, আমি আমার এক্সাম্পল দিচ্ছি যে হাউ উই ক্যান কাম টুগেদার টু শেয়ার আওয়ার বার্ডেন। সাধারণত নানানভাবে করা হয়, ছেলেরা আজকাল রান্না করে, সবই হয়, কিন্তু আমি যেটা দেখলাম যে আউটডোর অ্যাক্টিভিটি, বিং স্পেশালি ফর বয়, আউটডোর অ্যাক্টিভিটি আমার পুরো ছিল। কখন লাইব্রেরি থেকে কী গল্প বই এনে দেবো, সেটাও আমার ডিউটি ছিল। ওর সাথে কখন খেলতে যাবো, সেটা আমার ডিউটি ছিল। তো আউটডোর অ্যাক্টিভিটি, কোথায় কোথায় ওকে খেলাবো, কী করে বাসে একে ট্রাভেল করবে, এই পুরো আউটডোরটাকে আমি দেখতাম, ইনডোরটা মা দেখতো। তো অর ইউ শেয়ার ইট, যে আমরা একসাথে শেয়ার করবো, কিন্তু দুজনকে ইকুয়াল না দিলে হয় কি জানো, বাবা মার প্রতি যদি বন্ডটা না ডেভেলপ হয়, আজকাল যে সোসাইটি আফটার অ্যাটেনিং দ্য অ্যাডোলসেন্ট এজ, সে তখন বাড়িটাকে তুমি যদি খুব স্ট্রিক্ট ওই করো, টাইম দাও না, তো বন্ধুরা ওর হয়ে যাবে ফেভারিট, অ্যান্ড সে যেরকম বলবে সে পথে চলতে শুরু করবে। সেই জন্য বোথ অফ দেম হ্যাভ টু শেয়ার অল দি অপরচুনিটি। এবং আমি সেটা প্রথম থেকেই বলি যে যখন তোমরা প্ল্যান করছো বাবা মা হবে, সেগুলোর সঙ্গে শেয়ার করে দাও যে আমরা কীভাবে ডিউটিটাকে ডিস্ট্রিবিউট করে দেবো। তো এইগুলো না প্রি প্ল্যান না করলে পরে অনেক বিপদ হয়, তখন একটা ডিস্ট্রেস হয়ে যায়, মিস্ট্রেস হয়ে যায় নিজেদের মধ্যে, তুমি এটা দেখছো না, আমি দেখছো না, এরকম না করলে হবে না। বাড়ি অ্যাটমসফিয়ার শুড বি অ্যাবসলুটলি ভেরি কুল অ্যান্ড ভেরি কাম, সো দ্যাট এ কাম parents give a happy child and angry parents give a anxious child. এটা হচ্ছে একদম নিয়ম। আর এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে বাবা মায়ের প্রধান মানে যেটা করা দরকার, সেটা কি করা দরকার? বাবা মার প্রথম করা দরকার হচ্ছে যে উই হ্যাভ টু থিঙ্ক যে আমি যদি এই সময় অ্যাডোলেসেন্ট হতাম তো আমি কীভাবে হ্যান্ডেল করতাম, বুঝেছো। আমি তো আমার সময় করবো, তখন টিভিও ছিল না, তখন এইও ছিল না, এখন সময়টা চেঞ্জ হয়ে গেছে। তো অ্যাডোলেসেন্ট এজটাকে তখন বুঝতে হবে। এরও উদাহরণ দিচ্ছি, মানে আমি প্র্যাকটিক্যালি কেন বলছি যে আমি এইটা গাইডও করি এবং সেটি বলি, কারণ আমি ওই স্টেপসগুলোতে আই হ্যাভ গন থ্রু। যে বাড়িতে মা আছে, টিভি দেখে, আমরা দুজন ডাক্তার, বেরিয়ে চলে আসছি, এসে দেখছি টিভি দেখছে, আমি কি বুঝলাম, ন্যাচারাল একটা বাচ্চা বাড়িতে টিভি দেখছে, একটা অ্যাডোলেসেন্ট ছেলে বাড়িতে টিভি হচ্ছে, সে দৌড়ে গিয়ে পড়াশোনা করবে, সেরকম কম ছেলেই হয়। সো আমি তখন বুঝলাম যে এটা তো মাকে তো মানা করা যায় না, তো সেটা মাথায় থাকলো। 11টার সময় শুয়ে পড়ি, ঘুম পাবে। তো এবার যেই 10 পাস করলো, 10 অবধি আমি মানে উই ট্রাই, মানে ইভেন যদি টিউশন দিতে থাকি, টিউশনে কী পড়ানো হচ্ছে সেটা বুঝলো কি বুঝলো না, এবং সেটাকে আমি যদি কিছু হেল্প করতে পারি, চল আমি তোকে বোঝাই এটাকে,
এই জিনিসটাকে মানে রাখতে হবে সবসময় তোমাকে, যে আমি ওকে সঙ্গ দিচ্ছি। এবং যখন ও দেখলাম যে এরপর যে হায়ার ক্লাসেসগুলো, তো আই হ্যাভ সিলেক্টেড টু গো সেন্ড টু হোস্টেল। এবার হোস্টেলটা জেনে শুনে দিলাম যে এখান থেকে বাচ্চারা বাইরে যায় ওই করে, তখন থেকে ইন্ডিপেন্ডেন্ট করে দিলাম ওকে। সবাইকে তা করতে হবে তা নয়, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে you have to place yourself in this age how I would have handled to carry on my life. তো সেই হিসেবে ওকে বোঝাতে হবে। ও যদি আজকে ছেড়ে বাচ্চাদের সাথে ও বন্ধুর সাথে পার্টি করতে চায় যাবে, কিন্তু তুমি একটা টাইম বেঁধে দেবো, এর মধ্যে আসলে নিয়মটা মানে সবসময় ওকে বলতে হবে, দেখো আমার হিসেবে দিস ইজ রাইট, আমি তোমায় ভালোবাসি বলে তোমাকে আমি পথটা দেখাচ্ছি, দিস ইজ রাইট। এবার তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, কারণ তোমার লাইফটা তোমায় কাটাতে হবে। এখন তুমি অ্যাডোলসেন্ট হয়ে গেছো, তোমার মধ্যে সেই ম্যাচুরিটিটা এসে গেছে। সো আই ক্যান টেল ইউ দিস ইজ রাইট। তো তুমি যদি সমানে ছোটোবেলা থেকে ওর সাথে এই বন্ডটা ডেভেলপ করতে পারো, তাহলে কিন্তু তোমার কথাটাও মাথায় থাকবে যে হ্যাঁ, বাবা বলেছে তো আমার এটা শোনা উচিত। এবার যদি ও নাও শোনে, তখন তুমি শুধু এইটাই বলতে পারো, ওকে বকাঝকা করে লাভ নেই। বলতে পারো, দেখ আমি বলেছিলাম তুই শুনলি না, আমার দুঃখ তো হয়েছে ঠিকই, আই এম ফিলিং ব্যাড ফর দিস, কিন্তু আমি চাইবো যে তুমি কাইন্ডলি তুমি যদি পরের বারটা আমার কথা শোনো তো আমি খুশি হব। এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তো ছেলে মেয়ে উভয়েরই অনেক রকম পরিবর্তন হয় শরীরে, সেইটাকে বাবা মা হিসেবে হ্যান্ডেল করবো কি করে? সেটা বাবা মা হিসেবে হ্যান্ডেল করার হচ্ছে যে এখানে মা মেয়ের ক্ষেত্রে, বাবা ছেলের ক্ষেত্রে এটা ওই করতে হবে। তো মায়ের ক্ষেত্রে সেই জন্য আমি বলি যে যখনই মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা শুরু হয় তখন থেকে মা ওকে বোঝাবে, দেখো দিস ইজ নাও তুমি গ্র্যাজুয়ালি বিকাম লেডি, নাও হোয়াট আর দ্য রিস্ক ইন ইউর লাইফ আর হোয়াট আর দ্য পজিটিভিটি ইন ইউর লাইফ অ্যাট দিস এজ। তো এই দুটো জিনিস যদি বোঝানো যায়, তাহলে কিন্তু মেয়ে এবং ছেলে, বাবা নিজের এক্সাম্পল দিয়ে, দেখো আমিও এই স্টেজ থেকে ক্রস করেছি এবং আমি আমার এই স্টেজটাকে এরমভাবে করেছি। তোমার বন্ধুর সাথে কথাবার্তা হতেই পারে, তোমার এখন উচিত যে তুমি বুঝবে যে কোনটা ভালো জিনিস, কোন জিনিসটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ, এটা তোমার বোঝার ক্ষমতা আসা উচিত, কারণ আমরা সেভাবে তোমার গাইড করেছি। আর যদি তুমি এটাকে না বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার লাইফে প্রবলেম হলেও হতে পারে। মানে ওকে আগাম রিস্কগুলো বলে দেওয়া উচিত এবং সেখানে বলা উচিত যে তুমি মানে ওই সময় না এই কিছু কিছু ভালো বই আমাদের দেওয়া উচিত ওকে পড়া, এটা পড়ে দেখ কীরকম। তো হাউ টু ডেভেলপ এ পার্সোনালিটি, দেখো তোমাকে লাইফে সেটেল করতে হবে, বিবেকানন্দ হাউ টু ডেভেলপ এ পার্সোনালিটি। যেমনি আমি 11-এ আমার ছেলেকে দিলাম রবিন শর্মার দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। তো ও ওইটাকে পড়লো এবং ওর খুব ভালো লাগলো। এবং সে রেফারেন্সের আরেকটা বই ডিসকভার ইউর ডেস্টিনি, ও আমায় একবার বললো একটা প্রবলেম হয়েছে অ্যাডমিশন, যে আমি অ্যাডমিট হব না, আমাকে আরও পড়ে আমি অন্য ভালো মেডিকেল কলেজে যাবো। কিন্তু ও বলে আমি ডিসকভার ডেস্টিনি পড়েছি। তো এই ভালো ভালো বইগুলো, আর তাই নয়, আমি আরেকটা জিনিস বলি, যখন ও মানে আমার ছেলে হোস্টেলে গেছিলো, কিংবা এটা বাড়িতেও করা যেতে পারে, যে আমি বিবেকানন্দ একটা করে বাণী লিখে টেবিলে রেখে দেবো, যে সেই বাণীটা না ওকে বলবো দেখ এটা পড়ে নে, তো টেবিলে থাকলে না ওর সবসময় একটু নজরে পড়বে যাচ্ছে এটা দেওয়া আছে। তো এইগুলো আমি এখান থেকে যখন হোস্টেলে পাঠাতাম চিঠিতে, পোস্ট কার্ডে আন্ডারলাইন করে, তো ইউ উইল নট বিলিভ পুরো ক্লাসের চিঠিটা ঘুরতো এবং প্রত্যেকে ওয়েট করতো তোর বাবার চিঠি কবে আসবে। তো দিস আর দ্য ম্যাটার যেগুলো আমরা অনেক সময় করি না। সেই জন্যে আমি সবসময় বলি যে এই যে ইন্সপিরেশন টক্সগুলো, হ্যাঁ, এই যে কোনো সেন্টের তুমি যদি সেটাকে একটু নিজে পড়ে ওর সামনে মাঝে মাঝে একটু দিতে থাকো, ওর সামনে সকালে উঠে ওইটাকে লাগিয়ে দিলে, অ্যান্ড হি উইল সি ইট। তো দেখ এইগুলো ওনারা বলে গেছে সো ইম্পর্টেন্ট ফর আস, তো আমাদেরও জানতে হয়। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট এভাবেই ওদের গাইড করা যেতে পারে। আর সেক্ষেত্রে ওদের অ্যাডোলেসেন্টে যে চেঞ্জেসগুলো আসবে সেগুলো ন্যাচারাল। অনেক সময় এটাতে আমি বলে দিই, অনেক মেয়েদের হয় ছেলেদের হয়, যদি ফিজিক্যাল গ্রোথটা সেই হিসেবে না হয় তখন তাদের একটা ইনফিরিটি কমপ্লেক্স হয়। তো সেইখানে কিন্তু আমি সবসময় বলি যে অফকোর্স যদি সেই ক্ষেত্রে কোনো মেডিকেল টেস্ট করাবার হয় সেটা ডাক্তারকে দিয়ে করাবে, কিন্তু ওর মধ্যে দেওয়া যে সবাই তো দেখ এক কনস্টিটিউশন একভাবে হয় না। তো তোমাকে বেসিক্যালি লাইফে দুটো জিনিস, পার্সোনালিটিটা তোমার শারীরিক স্ট্রাকচারে আসে না, পার্সোনালিটিটা আসে তোমার দ্য ওয়ে ইউ হ্যান্ডেল পিপল, দ্য ওয়ে ইউ টক টু দ্য পিপল।
তো তোমার পার্সোনালিটি কিন্তু একজন রোগা পাতলারও পার্সোনালিটি অনেক ভালো হতে পারে। অতএব সবসময় জেনে রেখো যে ইট ডাজ ম্যাটার হাউ ইউ লুক লাইক, হোয়াট ম্যাটার্স ইজ হাউ ইউ স্পিক অর ইউর ফেশিয়াল এক্সপ্রেশন স্প্রেজ ইন দ্য সোসাইটি অর ইন দ্য কমিউনিটি। স্যার, এই মুহূর্তে আমার এই পডকাস্টটা যারা দেখছেন তাদের মধ্যে অনেক সিঙ্গেল মাদারও তো দেখছেন, তাদের জন্য পেরেন্টিংটাকে আপনি কেমন করে করতে ওয়েল, পারেন? এটা দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। আমি এটা নিয়ে অনেক চিন্তা করেছি। প্রথম হচ্ছে যে সিঙ্গল পেরেন্টসদের যে প্রশ্নটা ফেস করতে হয়, আমার বাবা কই। এখন এইটার জবাব দেওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। অনেক সময় বলা হয় যে তোমাকে আমি ঠাকুরের ঘর থেকে এনেছি এবং আমি তোমার বাবা, আমি তোমার মা, কী হয়েছে? সবাই একটা বাবা থাকে, মা থাকে, কিন্তু আমি তো তোমার বাবারও কাজ করব, মারও কাজ করব। অতএব তোমার বেসিক্যালি তুমি তো আমার ভালোবাসা চাও, সেটা আমি তোমায় দিচ্ছি। তোমাকে কীভাবে পথ দেখাবো সেটা আমি দিচ্ছি। একটা তো এই। দ্বিতীয় হচ্ছে যেটা প্রবলেম আসে সেটা হচ্ছে লিগ্যালিটির অনেক প্রবলেম। রিসেন্টলি আই এম ফেসিং টু মাদার্স হু আর ফেসিং সব ওই বাচ্চার কে নেবে না নেবে নি। তো এই মায়েদের খুব স্ট্রং হতে হবে। আমার সিঙ্গল মাদারহুডে আমার যে এক্সপিরিয়েন্সটা, আমি সবসময় মনে করি যে সে মাই সিঙ্গল মাদারহুড আজকাল কেন বেড়ে গেছে, কারণ আগেকার দিনে মায়েরা অত্যাচার সয়েও ওই বাড়িতে থেকে যেত, এখন সেটা পাচ্ছে না ওরা। তো প্রথমত হচ্ছে মিটমাট করা, কারণ তোমাদের সেপারেশনটা বাচ্চার উপর এফেক্ট খুব বেশি পড়ে। যদি না হয় ডাজন্ট ম্যাটার। অনেকেই হয়, আমার তো এক পরিচিত একজন ডক্টর, সে she was single, she adopted the child, then she married and then she separated. তো সিঙ্গল মাদারহুডটাকে তোমাকে মানে ইউ শুড বি ভেরি মেন্টালি স্ট্রং দ্যাট আমি সব করতে পারবো না কেন, আমার মধ্যে ভগবান সে ক্ষমতা দিয়েছে। তো সেটাকে তোমার মাকে বুঝে এগোতে হবে। এখানে বাচ্চার প্রশ্নগুলো জবাবগুলো তোমাকে ট্যাক্টফুলি দিতে হবে। সেটাই যে বললাম, একটাই প্রশ্ন এটা খুব মুশকিল হয় যে আমার বাবা কোথায়, সেটা বলবে যে না মা, আমি তো অনেক সময় বাবা মা দুজন মিলে গিয়ে ঠাকুরের কাছে, ছোটো বাচ্চা হলে, আর অনেক সময় আমি একা গিয়েই নিয়ে এসেছি তোমাকে। তো এইভাবে বোঝাতে হবে আর কি। আরেকটা আমি তোমায় বলে দিই, তুমি সেই প্রশ্নটা দেখেছি, মানে বলেছিলে আমায়, আগে জিজ্ঞেস করেছিলে তুমি আমার সাথে কমিউনিকেশনে, জেদ করলে কী করবো। হ্যাঁ হ্যাঁ, শিশু যদি খুব জেদ করে, তো জেদ করলে প্রথম হচ্ছে, কারণ এটা ইটস ভেরি কমন প্রবলেম, জেদ করলে তোমাকে প্রথম ওর ইমিডিয়েট আমার এটা চাই, ওকে দেখ এটা তো ছোটো বাচ্চা, চল তোর সাথে খেলা করি বলে অ্যাটেনশন ডাইভার্ট করে দিতে হবে। অ্যাটেনশন ডাইভার্ট করা হচ্ছে জেদের প্রথম স্টেপেই। তুমি যদি ওটাকে 15 মিনিট করতে দিয়ে তারপর করবে, এটা কাজ করবে না। তারপর এখানেও একটা রুল অফ 3 আসে। রুল অফ 3টা কি? তুমি বলবে যে আমি নিয়ে গিয়ে বলেছ আমি তোকে একটা খেলা খেলি, চল। তুমি এই বাড়িতে 3টা অবজেক্টের নাম বলো যে তুমি দেখতে পাচ্ছ। তুমি বলো কী দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, এবার তুমি 3টা অ্যাকশন করো। এবার তুমি লাল কালারের 3টে কী জিনিস খুঁজে দেখো। তো এই যে তুমি ওকে একটা অ্যাটেনশন অন্তত তখন আছে, কী কী আছে এটা বলে, বাহ তুমি ভালো মার্কস করলে কিন্তু তুমি। তো এইভাবে এটা রুল অফ 3টাকে বলে যে তুমি 3টে জিনিস করে বলবে, এটা 3টে বলা গেছে, তো তাতে না বাচ্চা অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যায়। সো দিস ইজ ফর ইয়াঙ্গার গ্রুপ। আর অ্যাডোলসেন্ট এজে তো তোমাকে বলতে হবে, তার মানে ওরা সেখানে তোমাকে অনেক সময় চাইল্ড সাইকোলজিস্টের কাছে যেতে হবে যে এত জেদ করছে, যে এই বয়সে তো আমি ওকে ম্যানেজ করতে পারছি না, তো সেই জন্য চাইল্ড সাইকোলজিস্টের কাছে যেতে হবে, তারা যেভাবে ম্যানেজ করবে। কিন্তু এই জেদ দেখে তো মা রেগে যাচ্ছে। না, এই যে রাগটা, এখন আমি সেটাই বলবো, তুমি যখন রাগছো তার মানে কি, তোমার একটা প্রিফ্রন্টাল কর্টেক্স আছে যে কি তোমার রাগটাকে বলবে এটা কি উচিত। তো তোমার ওই ফ্যাক্টরটাকে ইউজ করতে হবে। তুমি যখনই তোমার ইমোশন বেস অ্যাকশনটা করছো, তো তুমি সেটা ওকে শেখাচ্ছ, তো ও ইমোশন বেস অ্যাকশন করছে। তো তোমার রাগটাকে সব জায়গায় কন্ট্রোল করতে হবে কীভাবে জানো? ইমিডিয়েট সিন থেকে সরে যাও, একটু লং ব্রেথস নাও, একটু সময় দাও নিজেকে, তারপর ফিরে এসে তারপর ওকে বোঝার চেষ্টা করো। এখানে আরেকটা আমি বলে দিই যে অনেক সময় আমি কি বলি যে বাচ্চা খুব জেদ করছে, তো তুই মাকে খুব দুঃখ দিলে, মা কিন্তু কাঁদবে বলে 1 মিনিটের জন্য তুমি আড়ালে চলে যাও কোথাও অন্য রুমে, তারপর ফিরে এসে তুই বললে তুমি এত ভালো ছেলে কি মেয়ে, তুমি এরকম করলে মার কান্না পেয়েছে, মা কেঁদে দেবো, কিন্তু আমি তোমায় এখনও ভালোবাসি, তোমাকে জড়িয়ে দেবো। মানে আমি ওকে বকাটা করলাম না, আমি শুধু তুমি মাকে দুঃখ দিলে।
এই দুঃখর এফেক্টটা তখনই আসবে যখন মা বরাবর ভালোবাসা দিয়ে এসছে, অফকোর্স নট টু মাচ। আমরা টু মাচ, অ্যাগেন ইমোশনের একটা মেন ওই হচ্ছে, ইমোশন ইজ ইয়োর ডিজায়ার ইজ নট ফুলফিলড। তখন মানে হাউ ইট ইজ ফুলফিল তার উপর ইমোশন ডেভেলপ করে। তো ডিজায়ারটাকে আমরা অনেক সময় এরকমভাবে ইউজ করি, বাচ্চা এই চায় দিলাম, ওই চায় দিলাম, এই চায় দিলাম, খেলা ফেলা যাচ্ছে, চাই বাইরে খাবো দিয়ে গেলাম। তুমি ডিজায়ারটা বাড়ালে, এবার তার লাইফে সে ডিজায়ার ফুলফিল হচ্ছে না, সে ইমোশনালি ডিস্টার্ব হয়ে যাবে। তো সেখানেও একটা সাবজেক্ট, মানে এটা ইম্পর্টেন্ট টু গিভ টু দ্য পেরেন্টস দিস অ্যাডভাইস, যে যেইটুকু দরকার সেইটুকু দেবো। আমি আগে ভাববো এটা কেউ দরকার, তবে দেবো। আর দ্য আদার থিং ইজ যে জন্মদিন গিফট পেয়েছি, আমার ওটা খুলতে খুলতে দাও। একটা গিফট এখন যদি ইমিডিয়েটলি খোলো, একটাই খুলতে দেবো। আর যদি তুমি ওয়েট করো পুরো পার্টি হয়ে যাওয়ার পর, তাহলে তুমি খুলবে। এটা ডিলেড গ্র্যাটিফিকেশন। এটা তখন ও বোঝে যে আচ্ছা ঠিক আছে, পরে এই যে ওয়েটটা করা যায় না, এই ধৈর্যটা শিখলো যে এখন খুললে তো এখন তুমি ট্রফি চাইতে তুমি একটাই পাবে, কিন্তু তুমি যদি এখন না দিয়ে উইকেন্ডে নাও, তোমাকে আমি 2টো ট্রফি দেবো। তো তখন 2টো ট্রফি পাওয়ার লোভেও তখন বলছে ঠিক আছে আমি পরে 2টো পাবো, কি 3টে দেবো। তো ইন দ্যাট ওয়ে ডিলেড গ্র্যাটিফিকেশন অ্যাজ দ্য ভেরি গুড লেসন, যেখানে বাচ্চা তখন ধৈর্যটা শিখবে যে আমি ধৈর্য ধরলে ওইটা বেশি পাবো। তো দিস ইজ লাইফ লেসন অলসো, যে সবসময় জানবে যে যখনই তোমার কোনো বিপদ আসছে, হ্যাভ পেশেন্স, আন্ডারস্ট্যান্ড ইট, দেন ইউ রিয়াক্ট, দ্যাট উইল বি গিভিং ইউ এ গুড সাকসেস ইন ইউর লাইফ। এটা একটা ভালো পেরেন্ট হতে গেলে বোধহয় আমাদের বাবা মাকেও এই ধৈর্যটা ধরতে হবে। খুব ইম্পর্টেন্ট। এটা মা সারদামা বলে গেছে না, ধৈর্য ধরা আর অন্যের দোষ দেখো না, অন্যের দোষ দেখো না, ধৈর্যটাকে ধরো, তাহলে তুমি দেখবে যে অনেক কিছুতে তুমি তৃপ্তি পাবে, নিজেই তৃপ্তি পাবে। অসংখ্য ধন্যবাদ স্যার, নতুন পাতা সাথে নন্দিনীকে এতটা সময় দেওয়ার জন্য। ভীষণ ভালো থাকবেন। আমারও খুব ভালো লাগলো, আর এই মেসেজটা যে আমি এই সমাজকে দিতে পারবো তাতে আমি খুব প্রফুল্লিত হয়েছি, আনন্দিত হয়েছি। আর নন্দিন, তুমি খুব সুন্দরভাবে এটাকে আমাকে জিজ্ঞেস করে আমার ভেতর থেকে সব ওইটাকে বের করে দিয়েছো, সেটা আমি খুবই খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। সম্পূর্ণ এপিসোডটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনার ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবেন। সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।